এর প্রথমেই আছে তোমার হচ্ছে পরিবাহী নিয়ে আলোচনা করা আছে। প্রথমে অধ্যায় কি নিয়ে আলোচনা করা আছে? পরিবাহী নিয়ে আলোচনা করা আছে। খুব মনোযোগ সহকারে খেয়াল করবে এবং খাতা কলম নিয়ে বসে যাও, খাতা কলমে লেখো, ঠিক আছে? যেগুলো যেগুলো পড়বে এগুলো থেকেই মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো সম্ভাবনা আছে, এর বাইরে থেকে আসবে না। যা পড়াবো একদম পিওর জিনিস পড়াবো, এর বাইরে থেকে আসলে কোনো কিছু আসার মতো না। ওকে, আর কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাবো, আমি কমেন্টের দিকে তাকাই আছি। আচ্ছা, তো দেখো পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। কি কি খেয়াল করবে, একটা হচ্ছে তোমার ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী, আর আরেকটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ওকে, তো ধাতব পরিবাহী আর কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহী আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ধাতব পরিবাহী তিন প্রকার। কি কি একটু খেয়াল করি আমরা, আর এগুলো আমাদের ফিজিক্সেও পড়া আছে। হ্যাঁ, ফিজিক্সে আমরা চলতরিৎ অধ্যায় এগুলো পড়ে আসছি। তো ধাতব পরিবাহী তিন প্রকার। এর ভিতরে প্রথম হচ্ছে পরিবাহী। পরিবাহীর কথা আমরা সবাই জানি, ঠিক আছে? পরিবাহীরা কি করে? বিদ্যুৎ পরিবহন করে। ওকে, তাহলে যে সকল পদার্থ খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা কি বলবো? পরিবাহী বলবো। আর এগুলোর উদাহরণ আমাদের জানা আছে, কপার, সিলভার, অরাম, ঠিক আছে? লোহা, তামা, সোনা, রূপা, এগুলো সব কি? পরিবাহী পদার্থ। গ্রাফাইট, গ্রাফাইট। ওকে, আচ্ছা, এরপরে আছে কি? অপরিবাহী, অপরিবাহী। ক্লিয়ার? এরপরে কি আছে? অর্ধপরিবাহী। তো এখান থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রির একটা কমন কোশ্চেন আছে। দেখো পরিবাহীর ক্ষেত্রে মনে করো যে এটা একটা তোমার কপারের পরিবাহী, কপার, এটা একটা কপার দণ্ড, ঠিক আছে? এটা একটা কপার দণ্ড, তাহলে এটা কি করবে? বিদ্যুৎ পরিবহন করবে। এটা কি করবে? বিদ্যুৎ পরিবহন করবে। এখন এই যে কপার দণ্ড আছে, যদি মনে করো যে এটা তাপমাত্রা আমরা বৃদ্ধি করি, তাপমাত্রা কি করি? বৃদ্ধি করি, তাহলে এটার রোধ বৃদ্ধি পাবে, রোধটাও কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রার সঙ্গে সঙ্গে রোধের কি হয়? ওঠানামা হয়। ওকে, তো তাপমাত্রার একটা প্রভাব আছে পরিবাহীদের উপর। কিসের প্রভাব আছে? তাপমাত্রার একটা প্রভাব আছে। ওকে, তো পরিবাহীর ক্ষেত্রে হয় কি? তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়। আর তাহলে তাপমাত্রা যদি আমরা হ্রাস করি, তাপমাত্রা যদি আমরা হ্রাস করি তাহলে রোধ কি হবে? হ্রাস পাবে। রোধ কি হবে? হ্রাস পাবে। আশা করি এটুকু বুঝতে পারছো। ওকে, অপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার কোনো প্রভাব নেই। অপরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বা তাপমাত্রার কোনো প্রভাব নেই। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আবার তাপমাত্রা বা টেম্পারেচারের প্রভাব আছে। তোমরা সবাই পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এটা খুব ভালো করেই জানো, এটা আমার শেখানোর কিছু নাই, কারণ তোমরা 9-10 থেকে শিখতে শিখতে আসতেছো। ওকে, তো অর্ধপরিবাহীর উদাহরণগুলো কি কি আছে দেখো, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে তোমার ক্যাডমিয়াম সালফাইড, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে তোমার গ্যালিয়াম আর্সেনাইড, GaAs3, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো সব হচ্ছে তোমার অর্ধপরিবাহীর উদাহরণ। খুব ভালো করে মনে রাখবা, সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো সব কিছু উদাহরণ, অর্ধপরিবাহীর উদাহরণ। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার সঙ্গে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাপমাত্রার সঙ্গে রোধের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। আর পরিবাহীর ক্ষেত্রে লিখে রাখো, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার সঙ্গে রোধের সম্পর্ক সমানুপাতিক। ঠিক আছে? অর্থাৎ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে রোধের পরিমাণটা কি হবে? হ্রাস পাবে। আর রোধ যখন হ্রাস পায়, ভালো করে শোনো, রোধ যখন হ্রাস পায় তখন পরিবাহীটা কি হয়? বৃদ্ধি পায়। পরিবাহীটা বৃদ্ধি পায়। তাহলে মনে করো আমার কাছে একটা সিলিকনের টুকরা আছে বা সিলিকনের একটা দণ্ড আছে। কি আছে? সিলিকনের একটা দণ্ড আছে। এখন আমি কি করলাম? এটা তাপমাত্রা হ্রাস করলাম। এটা কি করলাম? তাপমাত্রা হ্রাস করলাম। তাহলে তাপমাত্রার সঙ্গে রোধের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে তাপমাত্রা যদি এই পদার্থের হ্রাস করি তাহলে রোধটা কি হবে? বৃদ্ধি পাবে। রোধ কি হবে? বৃদ্ধি পাবে। আশা করি এটুকু বুঝতে পারছো। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে পরিবাহীর সঙ্গে মানে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার সঙ্গে রোধের সম্পর্ক সমানুপাতিক, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার সঙ্গে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক, বাস। আর অপরিবাহীর ক্ষেত্রে রোধের ক্ষেত্রে তাপমাত্রার কোনো ভূমিকা নেই। ওকে, ক্লিয়ার? এটাই এমসিকিউতে আসতে পারে ঘুরাই ফিরিয়ে। আর এখান থেকে হাজারি ডাক্তারের বইয়ের এখান থেকে এক্সাম্পল গুলো ভালো করে পড়বা। কি করবা? এক্সাম্পল গুলো ভালো করে পড়বা। ঠিক আছে? এক্সাম্পল গুলো খুবই ভালো করে পড়বা, কারণ এখান থেকে পরীক্ষা আসবে যে নিচে কোনটি অপরিবাহী, নিচে কোনটি অর্ধপরিবাহী, নিচে কোনটি তোমার হচ্ছে পরিবাহী, এই ধরনের প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসবে। তো এরপরে
এরপর একটা নতুন টপিকে চলে যাব। দেখো নতুন টপিক আছে এখানে, যেটা ফিজিক্সে নাই, আবার যেটা ফিজিক্সে নাই সেটা হচ্ছে সুপার পরিবাহী। সুপার পরিবাহী বা বাংলাতে আরো ভালো বাংলা হচ্ছে অতি পরিবাহী। ঠিক আছে, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এগুলো আমরা জানি অনেক আগে থেকেই। সুপার পরিবাহী নামে নতুন একটা চ্যাপ্টার মানে টপিক আছে, সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। পরিবাহী ইংরেজি কি? কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর, যার বাংলা নাম হচ্ছে অতি পরিবাহী। ঠিক আছে, যার বাংলা নাম কি? অতি পরিবাহী। এবং এই জিনিসটা কি দেখো, তো সিম্পলি একটা জিনিস চিন্তা করো, যে এইটা একটা পরিবাহী পদার্থ। মনে করো কপার, কপারের দণ্ড, এটা একটা পরিবাহী পদার্থ, কপারের দণ্ড। তো এটার আমরা যদি তাপমাত্রা হ্রাস করাইতাম তাহলে রোধের পরিমাণটাও কি হইতো? হ্রাস পাইতো। কারণ তাপমাত্রার সঙ্গে রোধের সম্পর্ক কি ছিল? পরিবাহীর ক্ষেত্রে সমানুপাতিক, রোধের পরিমাণটা হ্রাস পেত। এখন সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী হচ্ছে সেই সকল পদার্থ যাদের তাপমাত্রা হ্রাস করলে, মানে তাপমাত্রা যদি 0 কেলভিনের কাছাকাছি নিয়ে যাও, তাপমাত্রা যদি 0 কেলভিনের কাছাকাছি নিয়ে যাও, তখন রোধের মানটাও 0 ওহমের কাছাকাছি চলে যায়। তো যখন রোধের মানটা 0 ওহমের কাছাকাছি চলে যায়, তখন পরিবাহিতা মানে আই এর ভ্যালু ইনফিনিটি এর কাছাকাছি চলে যায়। অর্থাৎ পরিবাহিতা কি হয়ে যায়? অসীম হয়ে যায়। অর্থাৎ অনেক বেশি পরিবহন করতে পারে। কি করতে পারে? অনেক বেশি পরিবহন করতে পারে। ওকে, তো যেটা বলছিলাম, দেখো যেটা বলছিলাম যে সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহীর ক্ষেত্রে কি হয়? তাপমাত্রা তুমি যখন হ্রাস করে 0 কেলভিনের কাছাকাছি নিয়ে যাবা, তখন রোধের মান কত হয়ে যাবে? 0 ওহমের কাছাকাছি চলে যাবে। এবং এই যে পরিবাহিতা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। অর্থাৎ অনেক বেশি পরিমাণে পরিবহন করবে। তাহলে যে সকল পদার্থ 0 কেলভিন তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রায়, 0 কেলভিন তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রায় রোধের মান প্রায় শূন্য হয়, কি হয়? প্রায় শূন্য হয়, এবং পরিবাহিতার মান কি হয়? অসীমের কাছাকাছি হয়ে যায়, সেই সকল পদার্থকে আমরা বলবো অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এখন এই অতি পরিবাহী সুপার কন্ডাক্টরের দুইটা উদাহরণ দেওয়া আছে। কি কি দেখো, Nb3Ge, ওকে, আরেকটা হচ্ছে তোমার YBA2CuO7। ঠিক আছে, YBA2CuO7, এই দুইটা উদাহরণ দেওয়া আছে। এখন এই দুইটা উদাহরণের পাশাপাশি দেখবা টিসি দিয়ে একটা ভ্যালু দেওয়া আছে। টিসি সমান 23.2 কেলভিন, এখানে টিসি সমান 90 কেলভিন। এখন টিসি মানেটা কি? ঠিক আছে, টিসি মানে কি? ফিজিক্স কেমিস্ট্রি যে বই হোক না কেন, যেখানে টিসি কথাটা পাবা, টিসি এর ফুল মিনিং হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা। ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো। আচ্ছা, তো এই যে ধাতুটা আছে, মনে করতেছি এই ধাতুটা হচ্ছে তোমার Nb3Ge। এগুলো কিন্তু সব সংকর ধাতু, এটা একটা সংকর ধাতু, এটা একটা সংকর ধাতু। ওকে, তো এই ধাতুগুলো হচ্ছে সব তোমার কি? সংকর ধাতু। এবং এরা কি হিসাবে কাজ করবে? সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করবে। তো মনে করো যে বর্তমানে তাপমাত্রা আছে, মনে করো 107 কেলভিন। বর্তমানে তাপমাত্রা কত আছে? 107 কেলভিন। তখনও এর রোধের মান 0 এর কাছাকাছি যাবে না। তাপমাত্রা কমাইতে যখন তুমি 23.2 কেলভিনে নিয়ে আসবা, ভালো করে শুনো, এই পদার্থের তাপমাত্রা কমাইতে তুমি যখন 23.2 কেলভিনে নিয়ে আসবা, তখন এ সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করবে। তাহলে যে তাপমাত্রায় কোনো একটা সংকর ধাতু বা কোনো একটা ধাতু, সুপার পরিবাহী ন্যায় আচরণ করে, সেই তাপমাত্রাকে বলা হবে ওই ধাতুর ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা। তাহলে এই যে Nb3Ge, এই ধাতুর ক্ষেত্রে সংকট তাপমাত্রা হচ্ছে 23.2 কেলভিন। অর্থাৎ যখনই এই ধাতুর তাপমাত্রা 23.2 কেলভিনে পৌঁছাবে, তখনই ওই ধাতুটা তোমার সুপার পরিবাহী হিসেবে কাজ করা শুরু করবে। ওকে, তো এখন প্রশ্নটা হচ্ছে, মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসতে পারে যে Nb3Ge এইটার ক্রিটিক্যাল টেম্পারেচার কত? প্রশ্ন আসতে পারে। YBA2CuO7 এইটার ক্রিটিক্যাল টেম্পারেচার কত? পরীক্ষা আসতেই পারে। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। তো কিভাবে মনে রাখবা? দেখো কিভাবে মনে রাখবা, আমি একটু মনে রাখার উপায়টা দেখাই দিই।
NB3GE, NB3GE। ওকে, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানে কত আছে 3 আছে, এখানে কত আছে 3 আছে, মানে লিখলাম 3। 3 এর এই সাইডে দেখো তো 1 2 দুইটা লেখা আছে, 3 এর এই সাইডে বাম সাইডে কয়টা লেখা আছে? দুইটা। 3 এর বামে আমরা দেবো কত? 2। 3 এর ডান সাইডে কয়টা লেখা আছে? দুইটা, তাহলে দশমিক দিয়ে একটা 2, তাহলে 23.2 কেলভিন। আশা করি বুঝতে পারছো। এবার YBA2 CuO7 এটা কিভাবে মনে রাখবো? দেখো তো লাস্টে কত আছে? লাস্টে আছে, এখানে লাস্টে কি আছে? অক্সিজেন আছে। লাস্টে কি আছে? অক্সিজেন আছে। তো অক্সিজেন মানে কি? জিরোর মতো দেখতে, তাহলে এটা ক্রিটিক্যাল টেম্পারেচার লাস্টে কত থাকবে? 0 থাকবে। লাস্টে কত থাকবে? 0 থাকবে, এবং কত হবে সেটা? 90 হবে, 90 কেলভিন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এই গেল এই ব্যাপারটা গেল। তো কেউ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও যে ভাই বুঝি নাই। ওকে, ফায়াজ রহমান দায়ান কমেন্ট করছো ক্রিটিক্যাল টেম্পারেচার কি বাংলায় সন্ধি তাপ হবে কিনা? না, সন্ধি তাপ না, সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা। ঠিক আছে, সন্ধি বা সংকট, সন্ধি বা সংকট, আর টেম্পারেচার মানে তাপমাত্রা। তাপ এবং তাপমাত্রার ভিতরে আকাশ পাতাল ব্যবধান, তাপ এবং তাপমাত্রার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। সো এই ব্যবধানটা আবার কেউ ভুল করিও না। আচ্ছা, এই টপিক থেকে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে এখনই কোশ্চেন করো, আমি কমেন্ট গুলো পড়বো। যারা যারা ফ্রি ক্লাস করতেছো তারা একটু তোমার বুঝছো, বুঝলে কমেন্ট করে বলো যে ভাই বুঝছি, আর না বুঝলে বলো, বুঝাই দিব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, যেমন ভাবে পড়াইছে যে না বোঝার কোনো কিছু নাই। আচ্ছা, এখন তোমার মেইন যে পড়াটা আছে এখান থেকে সেটা হচ্ছে তোমার ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষী পরিবাহীর ভিতরে পার্থক্য। ঠিক আছে, ও ভাই আমরা তো ধাতব পরিবাহীর শ্রেণী বিভাগগুলো দেখছি, আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষী পরিবাহীর শ্রেণী বিভাগ বা প্রকারভেদ গুলো দেখি না। এটাও কিন্তু পরীক্ষায় আসবে, তড়িৎ বিশ্লেষী পরিবাহী প্রকারভেদ কয় প্রকার বা কি কি। তো হাজারি লেকচারের বই অনুসারে তড়িৎ বিশ্লেষী পরিবাহী 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ভালো করে একটু খাতায় লেখো, এখান থেকে প্রশ্ন আসবে, আসার সম্ভাবনা অনেক 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 বেশি। তো তড়িৎ বিশ্লেষী পরিবাহী 3 প্রকার। প্রথম হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ যারা বিদ্যুতের মাধ্যমে খুব সহজেই ভেঙে যায় তাদেরকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এরপরে হচ্ছে তোমার মৃদু বা দুর্বল। ঠিক আছে, মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এরপরে আছে তোমার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ওকে, এই 3 প্রকার। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কয় প্রকার? 3 প্রকার। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর এটা হচ্ছে অবিশ্লেষ্য। তো জিনিসটা এরকম দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে সে পরিবাহীর ন্যায় আচরণ করবে, মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অর্ধ পরিবাহীর ন্যায় আচরণ করবে, আর অবিশ্লেষ্য এটা হচ্ছে গিয়ে অপরিবাহীর ন্যায় আচরণ করবে। ওকে, তো এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে অ্যাকচুয়ালি আসেটা কি পরীক্ষায় এখান থেকে এরকম প্রশ্ন আসে যে নিচে কোন যৌগটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, নিচে কোন যৌগটি মৃদু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর নিচে কোন যৌগটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো এই 3 ধরনের কোশ্চেন আসতে পারে। এখন প্রবলেম ইজ হিয়ার যে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট মেডিকেল কোচিং যারা করি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে গাধার মতো মুখস্থ করি। ভাই কেন গাধার মতো মুখস্থ করবো ভাই? এটা তো বোঝা খুবই সোজা। ঠিক আছে, খুবই সোজা। তো আমি হালকাভাবে একটু বুঝাই দিই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবা। একটু মনোযোগ সহকারে দেখো। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, নামটা কি? তীব্র। তাহলে মনে রাখবা এর উদাহরণগুলো হবে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। শেষ। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার। ওকে, আরেকটা কথা মনে রাখবা, আয়নিক লবণ। আয়নিক লবণ এটা মনে রাখবা কেন? মানে এটা আয়নিক লবণ তুমি দেখলেই বুঝতে পারবা যে এটা আসলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারণ মনে করো যে সোডিয়াম ক্লোরাইড এটা একটা আয়নিক সল্ট, মানে আয়নিক যৌগ। তাহলে খুব সহজেই এই আয়নিক যৌগগুলো খুব সহজেই কিসে পরিণত হবে? ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ চার্জে পরিণত হবে। তাহলে যে সকল যৌগ খুব সহজেই ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়, তাদেরকে আমরা বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ম্যাক্সিমাম আয়নিক লবণ ধরো যে ম্যাগনেসিয়াম সালফেট, এটাও খুব সহজে তোমার কি হয়?
ম্যাগনেসিয়াম 2+ এবং SO4 2- এ পরিণত হয়। তাহলে এটাও কি হবে? এটাও তো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিডের উদাহরণ তো আমরা ভুরি ভুরি জানি। কি দেখো তো, HCl তীব্র অ্যাসিড, HBr তীব্র অ্যাসিড, HI তীব্র অ্যাসিড, H2SO4 তীব্র অ্যাসিড, তারপর হচ্ছে কি তোমার HNO3 তীব্র অ্যাসিড। তো তীব্র অ্যাসিড তো আমরা তো অ্যাসিড দেখলেই বুঝতে পারবো কোনটা তীব্র আর কোনটা দুর্বল, তাই না? তো তীব্র অ্যাসিড চেনা কোনো ব্যাপার না। তাহলে এটা প্রত্যেকে কি হবে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এবার আসো তীব্র ক্ষার। মোটামুটি আমরা যত ক্ষার চিনি, ইন্টারমিডিয়েট লাইফে যত ক্ষার চিনছি, সব ক্ষারই তীব্র ক্ষার, সব ক্ষারই তীব্র ক্ষার। ওকে, আচ্ছা, তো দুর্বলটাতে আসো, এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এখানে আসো। তাহলে আশা করি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণগুলো আমাকে আর বুঝাইতে হবে না, কারণ এইগুলোর উদাহরণ খুব কম আছে, এগুলো অল্প বললেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো খেয়াল করো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কার? নামের ভিতর কি আছে? দুর্বল আছে। তাহলে যত দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, যত দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার আছে, তারা সবাই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। যত দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার আছে, তারা সবাই কি হবে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। তো দুর্বল অ্যাসিড চেনার উপায় কি? দুর্বল অ্যাসিড চেনার উপায় কি? মনে রাখবা HF হাইড্রোজেন ফ্লোরাইড, এটা একটা দুর্বল অ্যাসিড। HF এটা একটা দুর্বল অ্যাসিড। এছাড়া যত অ্যাসিড আছে, মানে যে সকল অ্যাসিডের শেষে COOH থাকবে, যে সকল অ্যাসিডে কি থাকবে? COOH থাকবে, অর্থাৎ সকল জৈব অ্যাসিড কেমন? দুর্বল। সকল জৈব অ্যাসিড কেমন? দুর্বল। ওকে, সিম্পল। তাহলে HF এবং COOH আছে যে সকল অ্যাসিডে, সেগুলো কেমন? দুর্বল। তাহলে সেগুলো কি হবে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। এখন আমি তোমাকে যদি কোশ্চেন করি যে CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড কোন ধরনের তড়িৎ বিশ্লেষ্য? তীব্র তড়িৎ বিশ্লেষ্য নাকি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? তখন তুমি খুঁজবা কি, যে এটা তো একটা অ্যাসিড, তাহলে এই অ্যাসিডের ভিতরে COOH আছে কিনা? হ্যাঁ, COOH আছে। যেহেতু COOH আছে, তার মানে এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে ভাইয়া? ওকে ওকে, তাহলে এবার দুর্বল ক্ষারগুলো চিনে আসি একটু, ঠিক আছে। দুর্বল ক্ষারের উদাহরণ খুবই কম আছে তোমাদের, খুবই কম। কি কি দেখো, ম্যাক্সিমাম নাইট্রোজেন যুক্ত ক্ষারই দুর্বল ক্ষার। ম্যাক্সিমাম নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলাই কি? দুর্বল ক্ষার। তাহলে মনে রাখবা যে NH3 NH4OH, ঠিক আছে, এগুলো সব কি? দুর্বল ক্ষার। NH3 এর সঙ্গে আরেকটা মনে রাখতে পারো PH3 ফসফিন। PH3 মানে হচ্ছে ফসফিন। ফসফিন একটা ক্ষার, কেমন টাইপের? দুর্বল ক্ষার। দুর্বল ক্ষারটা কি হবে? নিশ্চয়ই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। NH3 কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি? দুর্বল ক্ষার। তাহলে এটাও কি হবে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। তাহলে এই তিনটা ক্ষার ব্যতীত মোটামুটি তোমরা যেগুলো ক্ষার দেখবা বইতে, সবগুলাই কি? তীব্র ক্ষার। তাহলে আমি এখন যদি তীব্র ক্ষারের উদাহরণ না লিখি, তাও তোমরা আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। যেমন ধরো যে হচ্ছে গিয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা নাই বললাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে গিয়া তোমার বেরিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে তীব্র ক্ষার। ওকে, আর আয়নিক লবণ তো তোমরা চেনোই। তীব্র তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ আমরা মুখস্থ না করলেও চলবে, জাস্ট এই তিনটা কথা মনে রাখবো, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার আর আয়নিক লবণ, এরা সব তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা কারা? দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এরা হচ্ছে মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর অবিশ্লেষ্য, এবার আসো, এইটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মনে রাখবা অ্যালকোহল, পানি, ঠিক আছে। অ্যালকোহল, পানি। অ্যালকোহলের সংকেত কি? ROH। তাহলে এখন যদি উদাহরণ দেওয়া হয় CH3CH2OH, এটার নামটা কি? এটার নাম হচ্ছে ইথানল। এটার নামটা কি? এটার নাম হচ্ছে ইথানল। তাহলে ইথানল কি কোন ধরনের যৌগ? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। আচ্ছা, কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য। বিশুদ্ধ পানি H2O, H2O কি হবে? এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে তোমার CCl4। CCl4
কার্বন টেট্রাক্লোরাইড, এরপরে আছে CH-Cl3 যার নাম হচ্ছে ক্লোরোফর্ম। একটু ভালো করে এটা মাথায় রাখবা, ক্লোরোফর্ম কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এটা আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, ক্লোরোফর্ম এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এই তো এই কয়টা একটু মাথায় রাখবা, ঠিক আছে? অ্যালকোহল, পানি, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, এগুলো তড়িৎ অবিশ্লেষ্য। বাদ বাকিগুলো আমরা বেসিক থেকেই বুঝতে পারবো, একদম বেসিক থেকেই আমরা বুঝতে পারবো। তো কারো কোনো যদি প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাও যে ভাই আমার প্রবলেম আছে, তো আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। কারো কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, তাহলে আমরা সামনের দিকে চলে যাই। আচ্ছা, এখন দেখো আমরা দুই ধরনের পরিবাহী সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ধাতব পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। খাতায় নোট করো। হ্যাঁ, আমরা দুই ধরনের পরিবাহী সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ধাতব পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দুই ধরনের পরিবাহী সম্পর্কে আমরা জানছি। তো ধাতব পরিবাহী এদের কিছু বৈশিষ্ট্য আছে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এদেরও কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসবে যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে নিচের কোনটি সত্য, বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য, ধাতব পরিবাহীর ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা, ধাতব পরিবাহীর ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা নয়। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন, সত্য নয়, মিথ্যা নয়, সত্য, মিথ্যা, প্রযোজ্য, এই টাইপের অনুধাবনমূলক এমসিকিউ এই জায়গা থেকে আসবে। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো। এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসবে, এমসিকিউ। আচ্ছা, তো দেখো ধাতব পরিবাহীগুলো তোমার হচ্ছে কুলম্বের সূত্র মেনে চলে। কার সূত্র? কুলম্বস ল। এটা খাতায় লিখে রাখো। ধাতব পরিবাহী কার সূত্র মেনে চলে? কুলম্বস ল মেনে চলে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ফ্যারাডের সূত্র মেনে চলে, ফ্যারাডেস ল। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি মেনে চলে? ফ্যারাডেস ল মেনে চলে। ওকে, আচ্ছা, এরপরে ধাতব পরিবাহীর উপরে তাপমাত্রার প্রভাব আছে। তাপমাত্রার প্রভাব আছে, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর উপরে তাপমাত্রার প্রভাব নেই। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর উপরে তাপমাত্রার প্রভাব নেই। সরি, একটু ভুল বলে ফেলছি, সরি। তাপমাত্রার প্রভাব আছে, এখানেও তাপমাত্রার প্রভাব আছে। এখন পার্থক্যটা কিন্তু খেয়াল করো, যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তখন রোধটা কি হয়? বৃদ্ধি পায়। ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধটা কি হবে? বৃদ্ধি পাবে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধটা হ্রাস পাবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর সঙ্গে তাপমাত্রা এবং রোধের সম্পর্ক এখানে ব্যস্তানুপাতিক, আর এখানে সমানুপাতিক। তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ হ্রাস পায়। আর রোধ হ্রাস পাওয়া মানেটা কি? মানে হচ্ছে তোমার পরিবাহিতা, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, পরিবাহিতা কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এখানে জি এর সঙ্গে সম্পর্ক আছে 1/g, আর এখানে হচ্ছে সমানুপাতিক, মানে এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাপমাত্রার সঙ্গে জি এর, আর এখানে সমানুপাতিক সম্পর্ক। ওকে, তিনটা বৈশিষ্ট্য শেষ। আচ্ছা, ধাতব পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ করে কে? মনে রাখবা, মুক্ত ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ ঘটায়। ঠিক আছে, মুক্ত ইলেকট্রনের প্রবাহের ফলে ধাতব পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মানেটা কি? দেখো, ওই যে বলছিলাম সোডিয়াম ক্লোরাইড কি হবে? বিয়োজিত হবে। ভাঙলে কি উৎপন্ন হয়? সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস উৎপন্ন হচ্ছে। সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস অর্থাৎ আয়ন উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে বিদ্যুৎ পরিবহন করবে কে? নিশ্চয়ই আয়ন পরিবহন করবে। তাহলে মনে রাখবা, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে পরিবহন করে কে? আয়ন হিসেবে কে আছে? ক্যাটায়ন এবং
অ্যানায়ন, আমি সংক্ষেপে ক্যাট এবং এন লিখে রাখলাম, ঠিক আছে। আয়ন কি করে? বিদ্যুৎ পরিবহন করে, আয়নগুলো কি করে? বিদ্যুৎ পরিবহন করে। ওকে, আচ্ছা। তারপরে তোমার হচ্ছে গিয়া 4 নম্বর বৈশিষ্ট্য আসো। 4 নম্বর বৈশিষ্ট্য আসল বৈশিষ্ট্য, মানে এইখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমার হচ্ছে গিয়ে ওই কথাটা লেখাই থাকবে। ধাতব পরিবাহী এটা একটা ভৌত প্রক্রিয়া, ভৌত প্রক্রিয়া। আর দেখো এখানে কি করতেছে? রাসায়নিক একটা বিক্রিয়া করতেছে না? এটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা একটা রাসায়নিক প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে, রাসায়নিক প্রক্রিয়া। কারো কোনো প্রবলেম আছে? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। ওকে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ওকে, তো এবার আমরা পরের টপিকে চলে যাব। পরের টপিক কি আছে এখান থেকে দেখো। এরপরে তোমার এখানে আছে তোমার হচ্ছে গিয়া ওই যে তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা, ঠিক আছে, এই যে পরিবাহিতা আছে, তারপর আপেক্ষিক পরিবাহিতা, এগুলো আছে না? তো এখান থেকে কি পড়বা? মানে তোমার হাজারিনাক্সের বই অনুসারে 4.2 এটা হচ্ছে তোমার পরিবাহিতা, মানে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। এটা যদি মেডিকেল ক্লাস না হয়, ইঞ্জিনিয়ারিং ক্লাস হতো, তাহলে আমি এগুলো খুব সুন্দর করে বুঝাইতাম। বাট যেহেতু এটা মেডিকেল ক্লাস, এখান থেকে বুঝাবো না। তো মনে রাখবা যে এখানে তোমার আপেক্ষিক পরিবাহিতা আছে, যেটাকে আমরা হচ্ছে কি রো দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে তোমার তুল্য পরিবাহিতা আছে, মোলার পরিবাহিতা আছে, 3টা পরিবাহিতা আছে। এখান থেকে সর্বোচ্চ কি মনে রাখবা? এখান থেকে সর্বোচ্চ একক গুলা পড়ে রাখবা, একক, আর কিচ্ছু লাগবে না। এখান থেকে একক গুলা পড়ে রাখবা। তুল্য পরিবাহিতার এককটা কি, তারপর হচ্ছে গিয়ে তোমার আপেক্ষিক পরিবাহিতার এককটা কি, মোলার পরিবাহিতার এককটা কি, এখান থেকে সর্বোচ্চ কি পড়বা? একক পড়বা। একক পড়লেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এবার এই যে পরিবাহিতা, এগুলো সব কার পরিবাহিতা? নিশ্চয়ই তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। ওকে, তো এই তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে তড়িৎ বিশ্লেষণটা কি কি জিনিসের উপর নির্ভর করে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো মনে রাখবা যে আয়নের সংখ্যা, এগুলো মনে রাখবা। তড়িৎ বিশ্লেষের নির্ভরশীলতা, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর পরিবাহিতা নির্ভরশীলতা কিসের উপর ডিপেন্ড করে? আয়নের সংখ্যার উপর নির্ভর করে, আয়নের আকারের উপরে নির্ভর করে, আয়নের চার্জের উপরে নির্ভর করে, দ্রবণের ঘনত্ব, দ্রবণের ঘনত্বের উপর নির্ভর করে, ঠিক আছে, দ্রবণের আয়তনের উপর নির্ভর করে, তারপর হচ্ছে গিয়ে তোমার তাপমাত্রা, চাপ, তাপমাত্রা, চাপ, এই জিনিসগুলোর উপরে তোমার কি নির্ভর করে? তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভর করে। ওকে, এই কয়েকটা জিনিসের উপরে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভর করে। আশা করি বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম নাই। তাহলে এখন এখান থেকে এমসিকিউ, কোন ধরনের এমসিকিউ আসবে? যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নিচের কোনটির উপরে নির্ভরশীল নয়, নিচের কোনটির উপরে নির্ভরশীল নয়। তো এখানে কি কি আছে দেখো, অপশন আছে আয়নের সংখ্যা, আয়নের আকার, আয়নের চার্জ, তারপর দিয়ে দেবে আয়নের ঘনত্ব। ওকে, তো অ্যান্সারটা হবে কি? দ্রবণের ঘনত্ব। আসলে কি দ্রবণের ঘনত্ব, আয়নের ঘনত্বের উপর তো নির্ভরশীল না, তাহলে তখন অ্যান্সার হবে আয়নের ঘনত্ব। কারণ প্রশ্নে বলছে কি যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কিসের উপরে নির্ভর করে না, প্রশ্নে বলছে করে না। আর অপশনে আছে কি আয়নের সংখ্যা, আয়নের আকার, আয়নের চার্জ, আয়নের ঘনত্ব। বাট কোন কিসের ঘনত্বের উপর নির্ভর করে? দ্রবণের ঘনত্বের উপর নির্ভর করে, আয়নের ঘনত্বের উপর তো নির্ভর করে না। সিম্পল, সিম্পল, আশা করি বুঝতে পারছো। ওকে, কারো কোনো প্রবলেম আছে বুঝতে?
আমার মনে হয় না কারো কোনো প্রবলেম আছে। এখান থেকে অবশ্যই এককগুলো পড়বা, একক না পড়লে অনেক বড় লস হয়ে যাবে, অনেক বড় লস হয়ে যাবে। আরেকটা জিনিস দেখাই, মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দিবা এবং জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে কি তোমার এই যে তুল্য পরিবাহিতার সূত্রের ব্যাপারগুলো এই যে সাইডে দেখবা যে হাজার স্যারের বইয়ের সাইডে কতগুলো শক দেওয়া আছে। কি দেওয়া আছে? শকের ভিতরে এমসিকিউ দেওয়া আছে। এই এমসিকিউ গুলো অবশ্যই বাসায় গিয়ে পড়বা। এই যে আমি একটু আরো কাছে এনে দেখাচ্ছি, এই যে এমসিকিউ গুলো দেওয়া আছে অবশ্যই বাসায় বসে পড়বা, আদারওয়াইজ অনেক লস খাবো অনেক। কারণ এখান থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়ার মতো মানে ইতিহাস আছে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায়। ওকে, আচ্ছা এরপরে টপিকে চলে যাই আমরা। এরপরে হচ্ছে তোমার 4.3.1 এই যে তোমার হচ্ছে গিয়া কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে। তড়িতের সংজ্ঞা, তারপরে তড়িৎ প্রবাহের সংজ্ঞা, তড়িৎ চার্জের সংজ্ঞা, অ্যাম্পিয়ারের সংজ্ঞা, কুলম্বের সংজ্ঞা, তারপর হচ্ছে ফ্যারাডের সংজ্ঞা, এই অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, বিভবের সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাগুলো একবার করে রিডিং করবা, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো একবার করে রিডিং করতে হবে। 4.3.1 4.3.1 এই সংখ্যাগুলো একবার করে পড়বা। রিডিং, ওকে? সংখ্যাগুলো কি করতে হবে? তোমাকে রিডিং করতে হবে। আচ্ছা, এবার আমরা সামনের দিকে যাই। তো দেখো Q ইকুয়াল টু আইটি, এটা একটু মাথায় রাখবা। Q ইকুয়াল টু আইটি কেন মাথায় রাখবা? দেখো Q দ্বারা কি বোঝায়? চার্জ। যার এককটা কি? কুলম্ব। যার একক কি? কুলম্ব। I দ্বারা কি বোঝায়? প্রবাহ। T দ্বারা কি বোঝায়? সময়। T দ্বারা কি বোঝায়? সময় বোঝায়। আচ্ছা, তো প্রবাহ এর এককটা কি? অ্যাম্পিয়ার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি C ইকুয়াল টু I এর পরিবর্তে A আর T এর পরিবর্তে S, অর্থাৎ 1 কুলম্ব সমান 1 অ্যাম্পিয়ার সেকেন্ড। 1 কুলম্ব সমান 1 অ্যাম্পিয়ার সেকেন্ড। অনেকে আবার অ্যাম্পিয়ার পার সেকেন্ড মনে করতে পারো, এটা কিন্তু হবে না। অপশনে কিন্তু এটা থাকবে, প্রশ্নে আসবে যে 1 কুলম্ব সমান হোয়াট? অপশনে থাকবে 1 অ্যাম্পিয়ার সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এই ভুল কিন্তু করা যাবে না, এটা কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না। দিতে হবে কোনটা? 1 অ্যাম্পিয়ার সেকেন্ড। কিভাবে আসছে? এই যে সূত্র Q ইকুয়াল টু আইটি, এই সূত্র থেকে আসছে, এবং এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট সূত্র, ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট সূত্র। এরপরে তোমার হচ্ছে গিয়া 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে সমান কত? সবাই জানে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। এটা কিভাবে আসে? এই যে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, এটা কিভাবে আসে? দেখো, 1 মোল ইলেকট্রনের চার্জ, এটাই হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ মানে কি? 1 ফ্যারাডে। কিভাবে আসে দেখো, 1 মোল ইলেকট্রন মানে কি? 1 মোল ইলেকট্রন মানে 6.023 × 10⁻²⁰। আচ্ছা, আর ইলেকট্রনের চার্জ কত? প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻−19। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জকে আমরা যদি গুণ করি তখন আসে 96,500 কুলম্ব। তাহলে এটাই হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, ঠিক আছে? তাহলে আমরা এভাবে বলতে পারি যে 1 ফ্যারাডে সমান 1 মোল ইলেকট্রনের চার্জ। সবসময় যে এরকম ভ্যালু দিয়ে আসবে পরীক্ষায় যে 1 ফ্যারাডে সমান 96,500, এরকম কিন্তু না। পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে যে 1 ফ্যারাডে সমান কত? 2 মোল ইলেকট্রনের চার্জ, 3 মোল ইলেকট্রনের চার্জ, 5 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রনের চার্জ। অ্যান্সারটা কি হবে? 1 মোল ইলেকট্রনের চার্জ। তাহলে এখন প্রশ্ন যদি এরকম করে যে 3 ফ্যারাডে সমান কত? 3 ফ্যারাডে মানেটা কি? 3 মোল ইলেকট্রনের চার্জ। খুবই সিম্পল, 3 মোল ইলেকট্রনের চার্জ, একদম সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আশা করি বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম এখানে নাই। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও যে ভাই বুঝি নাই। এবার তড়িৎ বিভব। তো দেখো
ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আমরা ফিজিক্সে পড়ছি না, ফিজিক্সের সরলতরিতে কিন্তু এই সূত্র আমরা পড়ছি, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। হ্যাঁ, অর্থাৎ ধরো যে কিউ পরিমাণ কোন চার্জকে যদি আমরা কিউ পরিমাণ চার্জ যদি ডাব্লিউ পরিমাণ কাজ করে, কিউ পরিমাণ চার্জ যদি ডাব্লিউ পরিমাণ কাজ করে, তখন ওই কাজকে যদি আমরা ওই চার্জ দ্বারা ভাগ করি, তখনই আমরা বিভবটা পেয়ে যাব, বিভব বা পটেনশিয়ালিটি পেয়ে যাব। ঠিক আছে, মনে রাখবা ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা কিন্তু ফিজিক্সেও আছে এই সূত্র। তো দেখো বিভবের এককটা কি? ভোল্টেজ। বিভবের একক ভোল্টেজ, তাই এই ভি এর পরিবর্তে আমরা 1 ভোল্ট লিখলাম, ডাব্লিউ এর পরিবর্তে আমরা লিখলাম 1 জুল, আর কিউ এর পরিবর্তে আমরা লিখলাম 1 কুলম্ব। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি 1 ভোল্ট সমান সমান 1 জুল পার কুলম্ব, 1 জুল পার কুলম্ব। তাহলে তড়িৎ বিভব, বিভবের এককটা কি পাইলাম আমরা? ভোল্ট পাইলাম। ওকে, আর কি পাইলাম? জুল পার কুলম্ব। ইলেকট্রন ভোল্ট, এটাও কিন্তু তড়িৎ বিভবের একক। ওকে, তাহলে তড়িৎ বিভবের একক হচ্ছে তিনটা, ভোল্ট, জুল পার কুলম্ব, ইলেকট্রন ভোল্ট। এগুলো কিসের একক? তড়িৎ বিভবের একক। ওকে, এগুলো কিন্তু মেডিকেল ভর্তি থেকে আসতে পারে যে নিচের কোনটি তড়িৎ বিভবের একক নয়, নিচের কোনটি তড়িৎ বিভবের একক নয়, এটাও কিন্তু আসতে পারে। তো আশা করি তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে এখানে? মনে হয় না, নাই। এরপরে চলে যাবো ফ্যারাডের প্রথম সূত্র, অর্থাৎ একদম এই অধ্যায়ের যে মূল পড়া, মানে কোর পড়াশোনা, একদম মূল যে পড়াটা, সেইখানে চলে যাব। তো ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের টোটাল দুইটা সূত্র দিয়েছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে ফ্যারাডের টোটাল কয়টা সূত্র দিয়েছে? দুইটা সূত্র দিয়েছে। কি বললাম? তড়িৎ বিশ্লেষ্যতা নিয়ে ফ্যারাডের টোটাল দুইটা সূত্র দিয়েছে। এর ভিতরে প্রথম সূত্রটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র বা ফ্যারাডেস ফার্স্ট ল। দ্বিতীয় সূত্র আমাদের জানা দরকার নাই, এখান থেকে কোশ্চেন হয় না। একটা বইতে শুধুমাত্র দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করছে, একটা বইতে শুধুমাত্র ফ্যারাডের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করছে, আর কোনো বইতে ফ্যারাডের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করে নাই। সো আমাদের এটা দরকার নেই। ধরো একটু মাইক্রোফোনটা কানেক্ট করে নিই, তাহলে তোমরা আরো ভালো শুনতে পারবে। ঠিক আছে, মাঝে মাঝে হয়তো সাউন্ডের প্রবলেম হতেই পারে, মাইক্রোফোনটা একটু কানেক্ট করে নিই। দাঁড়াও। ওকে, তো এখন সাউন্ড ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো, একটু কমেন্ট করে জানাও তো এখন সাউন্ড ক্লিয়ার কিনা, কারো কোনো সাউন্ড শুনতে প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করো তো ভাইয়ারা, সাউন্ড নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, যেহেতু সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নাই, তাহলে আমরা ফ্যারাডের ফার্স্ট লতে পড়াশোনা শুরু করে দিই। তো এইটা পড়ার আগে আগে আমাদেরকে হচ্ছে গিয়া ইলেকট্রোলাইটিক সেল সম্পর্কে জানতে হবে। ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ, ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ। ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ, লাইটিক মানে হচ্ছে ভাঙা। লাইসিস, বায়োলজিতে তোমরা লাইসিস ওয়ার্ড পড়ছো, ওই যে কি জানো লাইসিস আছে একটা, ওই যে তোমার ম্যালেরিয়ার জীবনের ভিতরে পাওয়া যায়, কি জানো লাইসিস, আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না। তো লাইসিস মানে হচ্ছে ভাঙা, সেটা বায়োলজি হোক বা কেমিস্ট্রি হোক। সেই লাইসিস থেকে আসছে লাইটিক, ওই যে তোমরা লাইটিক এনজাইমের নাম শুনছো। লাইটিক এনজাইম কি করে? বিদীর্ণ করে দেয় সবকিছু, হ্যাঁ, ভেঙে ফেলায়। তো ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ, আর লাইসিস ভাঙে ভাঙা বা বিশ্লেষণ, আর সেল মানে হচ্ছে কোষ। তাহলে ইলেকট্রোলাইটিক সেল মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন হালকার উপর ঝাপসা, ঠিক আছে, আমরা একটু বুঝবো, এটার মেকানিজমটা বুঝবো, হালকার উপরে এটার মেকানিজম বুঝবো। তো দেখো এখানে হচ্ছে তোমার একটা পাত্র আছে, কি আছে? একটা পাত্র আছে।
এই পাত্রের ভিতর দুইটা দ্বন্দ্ব থাকবে, কি থাকবে? দুইটা দণ্ড থাকবে, আছে দুইটা দণ্ড। একটা দণ্ড হবে ক্যাথোড, একটা হবে অ্যানোড, ঠিক আছে? একটা হবে কি ক্যাথোড, আরেকটা হবে অ্যানোড। ওকে, একটা হবে ক্যাথোড, একটা হবে অ্যানোড। এখন এখানে থাকবে তোমার হচ্ছে গিয়ে দ্রবণ। এখানে থাকবে কি? দ্রবণ থাকবে, দ্রবণ 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 দ্রবণ, এখানে থাকবে দ্রবণ। আচ্ছা, তো ধরো আমরা এই যে অ্যানোড আছে, এই অ্যানোড এবং ক্যাথোড এই দুজনকে আমাদের কানেক্ট করতে হবে ব্যাটারির মাধ্যমে বা পাওয়ার সোর্সের মাধ্যমে। তো এই দুজনকে আমরা কানেক্ট করলাম, এই যে দেখো ব্যাটারির মাধ্যমে কানেক্ট করলাম। ব্যাটারির ধনাত্মক প্রান্ত লাগছে অ্যানোডের সঙ্গে, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত লাগছে ক্যাথোডের সঙ্গে। তাহলে দেখো ধনাত্মক প্রান্ত কার সঙ্গে লাগছে? অ্যানোডের সঙ্গে লাগছে। আর ঋণাত্মক প্রান্ত কার সঙ্গে লাগছে? ক্যাথোডের সঙ্গে। তাহলে আমি বলতে পারি যে অ্যানোডটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর ক্যাথোডটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। কার ক্ষেত্রে? ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে অ্যানোডটা কি পজিটিভ এবং ক্যাথোডটা নেগেটিভ। আচ্ছা, কারণ কি কিভাবে বুঝলাম? দেখো এই যে ইয়াটা আছে ব্যাটারি চিহ্ন, ব্যাটারি চিহ্ন তো তোমরা সবাই জানো যে একটা বড় থাকে একটা ছোট থাকে। বড়টা মানে হচ্ছে পজিটিভ আর ছোটটা মানে হচ্ছে নেগেটিভ। তো পজিটিভটা হচ্ছে গিয়ে তোমার অ্যানোডের সঙ্গে যুক্ত হবে, নেগেটিভটা যুক্ত হবে ক্যাথোডের সঙ্গে। আচ্ছা, এটুক ক্লিয়ার। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে অ্যানোড দণ্ড ধনাত্মক নাকি ঋণাত্মক? অ্যান্সার কি হবে? ধনাত্মক। ওকে, তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে ক্যাথোড ধনাত্মক নাকি ঋণাত্মক? অ্যান্সার কি হবে? ঋণাত্মক। ওকে, আচ্ছা এখন দেখো একটা ছেলের সঙ্গে কি রিলেশন করে? নিজেরা একটু চিন্তা করো, একটা ছেলে কি একটা ছেলের সঙ্গে রিলেশন করে? এখন মেয়েরা হাসতেছে এই কথা শুনে যে ছেলে দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা, একটা মেয়ে কি একটা মেয়ের সঙ্গে রিলেশন করে, বিয়ে করে? একটা মেয়ে কি একটা মেয়েকে বিয়ে করে? করে না। একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, তাই না? আবার অনেকে মনে মনে বলবা ভাইয়া এখন তো এই যুগে ছেলে ছেলেদের বিয়ে হয়, মেয়ে মেয়েদের বিয়ে হয়, ঠিক আছে? ওগুলো হচ্ছে গাধা, ঠিক আছে? মানে মনে করো যে জীবনের সুখই ওরা বুঝলো না। হ্যাঁ, যাই হোক, আমরা আসল পড়াশোনাতে আসি। দেখো যে অ্যানোডটা হচ্ছে পজিটিভ, তাহলে এ কাকে আকর্ষণ করবে? অ্যানোড যেহেতু পজিটিভ তাহলে নিশ্চয়ই কোনো একটা নেগেটিভকে আকর্ষণ করবে। তাহলে অ্যানোড নেগেটিভকে আকর্ষণ করবে। ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ, ক্যাথোডটা কি নেগেটিভ, তাহলে এ কাকে আকর্ষণ করবে? পজিটিভকে আকর্ষণ করবে, তাই না? ক্যাথোড কাকে আকর্ষণ করবে? পজিটিভকে আকর্ষণ করবে। এখন দেখো এই যে দ্রবণটা আছে, এই দ্রবণের ভিতরে মানে এই দ্রবণটা তো একটা যৌগের দ্রবণ। মনে করলাম যে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। কিসের দ্রবণ? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি ভেঙে যায় তাহলে উৎপন্ন হবে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। তো যে কোনো কিছু দ্রবণ তৈরি করা মানে কি? সেটা আয়নিত আকারে আছে। তাহলে আমি বলতে পারি যে এইখানে যে যৌগটা আছে এটা আয়নিত আকারে আছে। তাহলে এই যৌগের ভিতর কি আছে? সোডিয়াম প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে। এই যৌগের ভিতর কি আছে? সোডিয়াম প্লাস আছে এবং ক্লোরিন মাইনাস আছে। এখন তাহলে একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। এখন ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ, অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ। তো নিজেরা একটু চিন্তা করে দেখো যে এই অ্যানোডটা হচ্ছে পজিটিভ, তাহলে অ্যানোড কাকে গ্রহণ করবে? ক্যাটায়নকে নাকি অ্যানায়নকে? পজিটিভ কখনোই পজিটিভকে গ্রহণ করবে না। পজিটিভ অলওয়েজ কাকে গ্রহণ করবে? নেগেটিভকে। তাহলে অ্যানোড গ্রহণ করবে অ্যানায়নকে আর ক্যাথোড গ্রহণ করবে ক্যাটায়নকে। এখন এইখানে যে ক্যাটায়নটা থাকে, এই ধাতু অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। ধাতু অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। তাহলে ধাতু যদি অলওয়েজ পজিটিভ হয় তার মানে কি ধাতু হচ্ছে ক্যাটায়ন হবে। ধাতু কখনো কি অ্যানায়ন হয়? অ্যানায়ন হয় না। ধাতু কিন্তু কখনোই অ্যানায়ন হতে চায় না। ধাতু অলওয়েজ কি হয়? ক্যাটায়ন হয়। তাহলে ক্যাথোড হচ্ছে ধাতু, তাহলে ধাতু কোথায় জমা হবে? ক্যাথোডে জমা হবে। তাহলে ধাতু কোথায় জমা হবে? দেখো আমরা যদি এই যে ইলেকট্রিক যে সেলটা আছে বা সার্কিটটা আছে, এখানে কিন্তু একটা সার্কিট, ঠিক আছে? এই সার্কিটটা আছে, এই সার্কিটে যখনই আমরা বিদ্যুৎ প্রবাহ করব তখনই এইখানে যে ধাতুটা থাকবে দ্রবণের ধাতু গিয়ে জমা হবে কোথায়? ক্যাথোডে জমা হবে। দ্রবণের ধাতু গিয়ে কোথায় জমা হবে? ক্যাথোডে জমা হবে। তাহলে ধাতু জমা হয় কোথায়? ক্যাথোডে জমা হয়। এখন খেয়াল করো, মনে করো যে এখানে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে? কিউ পরিমাণ। তাহলে কি পরিমাণ ধাতু জমা হবে? ধরে নিচ্ছি ডাব্লু পরিমাণ ধাতু জমা হবে। কি পরিমাণ? ডাব্লু পরিমাণ ধাতু জমা হবে। তো এই জমাকৃত ধাতুর পরিমাণ হবে
চার্জের সমানুপাতিক। তাহলে জমাকৃত ধাতুর পরিমাণ কিসের সমানুপাতিক? চার্জের সমানুপাতিক। অর্থাৎ যতক্ষণ ধরে আমি বিদ্যুৎ প্রবাহ বা চার্জের প্রবাহ রাখবো ততক্ষণ কি হবে? ধাতু জমা হবে। স্বাভাবিক বিষয়, তাই না? স্বাভাবিক বিষয়। তাহলে ফ্যারাডের ফার্স্ট ল এটাই ছিল যে আমরা বর্তনীতে বা সার্কিটে যতক্ষণ ধরে বিদ্যুৎ প্রবাহ রাখবো ঠিক ততক্ষণ ধরে ধাতু জমা হবে। তো ফ্যারাডের প্রথম সূত্র এরকমই ছিল যে তোমার ক্যাথোডে জমাকৃত ধাতুর পরিমাণ চার্জের সমানুপাতিক, ডাব্লু সমানুপাতিক কিউ। ডাব্লু সমানুপাতিক কিউ। সো সিম্পল, একদম ইজি, একদম ইজি। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম? যে তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়ায় ধাতু কোথায় জমা হয়? ক্যাথোডে জমা হয়। এখন মনে করো যে তোমার কাছে একটা লোহার চামচ আছে, তোমার সেই দাদার একটা লোহার চামচ ছিল, সেই লোহার চামচটা এখনো তোমাদের বংশ পরম্পরা তোমরা ইউজ করতেছো, কিন্তু লোহা অনেক দিন ধরে ইউজ করলে লোহায় কি পড়ে? মরিচা পড়ে। স্বাভাবিক, মরিচা পড়া অস্বাভাবিক কিছুই না। লোহার মরিচা পড়া একটা হচ্ছে গিয়া ক্ষয়কারী বিক্রিয়া বা করোসিভ প্রসেস। এটাকে কি বলা হয়? করোসিভ প্রসেস বা করোশন প্রসেস। ওকে, আচ্ছা। তো এখন তুমি চিন্তা করতেছো যে আমি এই লোহার চামচটাকে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করব। তাহলে এখন লোহাতে যাতে তোমার মরিচা না পড়ে এই জন্য তুমি কি করবা? লোহার উপরে জিঙ্কের আবরণ দিবা। স্বাভাবিক, কারণ জিঙ্কে মরিচা পড়ে না। হ্যাঁ, তাহলে লোহার উপরে তুমি যদি জিঙ্কের আবরণ দিতে যাও তখন তোমাকে কি করতে হবে? ওকে, শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো। এখনো সাউন্ডে প্রবলেম আছে? এখন কি সাউন্ডে প্রবলেম আছে? কোন পর্যন্ত শুনছিলে তোমরা? একটু বলো তো, কোন পর্যন্ত শুনছিলা? আচ্ছা, এখন আর সাউন্ডে প্রবলেম হচ্ছে না আশা করি। ঠিক আছে, মাঝে মাঝে ওই আমার কিন্তু গরিব মানুষ ফোন দিয়ে তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি, তো ওই মাঝে মাঝে ফোনে একটু ল্যাগ মারলে পরে হয় কি, ওই যে কাজটাই চলতে থাকে না কেন ওই কাজটা আসলে অফ হয়ে যায়। আর আমার যে ওয়েব ক্যামটা গেছে নষ্ট হয়ে, তো ওইটার স্পিকারটা নষ্ট হয়ে গেছে। এখন ওইটা আর সারাইতেও পারতেছি না, নতুন ওয়েব ক্যাম কেনা লাগবে, কিন্তু আমি তো গরিব মানুষ। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি তাহলে। ঠিক আছে, ওকে। তো দেখো, ফ্যারাডের প্রথম সূত্র কি ছিল? ডাব্লু সমানুপাতিক কিউ। আচ্ছা, যাই হোক, আমরা ইলেকট্রোপ্লেটিং নিয়ে কথা বলতেছিলাম যে তোমার কাছে তোমার দাদার একটা কি ছিল? চামচ ছিল। হ্যাঁ, এটা লোহার চামচ ছিল। এখন তুমি এটা সংরক্ষণ করার জন্য কি করতে যাচ্ছ? এটার ইলেকট্রোপ্লেটিং করতে যাচ্ছ। এই সেই চামচ। হ্যাঁ, এই সেই চামচ। মনে করো ডাল রান্না করো এটা দিয়ে। হ্যাঁ, এই চামচ দিয়ে তোমরা ডাল রান্না করো। তো এখন এটাকে তুমি যদি সংরক্ষণ করতে চাও, মনে রাখবা যার উপর ইলেকট্রোপ্লেটিং করবা, যার উপরে ইলেকট্রোপ্লেটিং করবা সেটা ক্যাথোড হিসাবে আচরণ করবে। কি হিসাবে? ক্যাথোড হিসাবে আচরণ করবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনটা ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে এইটা ডিপেন্ড করে তোমার সক্রিয়তার উপরে। যাই হোক, এখানে আমরা আলোচনা করবো না, ওইটা আমরা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলে আরও ভালো করে বুঝবো। এখন না, ইলেকট্রোকেমিক্যাল সেলে এটা সম্পর্কে আরও ভালো করে জানবো। তো আবার ফ্যারাডের সূত্রতে ফেরত আসি। হ্যাঁ, ডাব্লু সমানুপাতিক কিউ। সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আসে একটা সমান চিহ্ন এবং একটা ধ্রুবক জেড। কিউ সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি আসে? সমান চিহ্ন এবং একটা ধ্রুবক আসে জেড। এই ধ্রুবকের নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ধ্রুবকের নাম কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, তো জেড এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে জেড ইকুয়াল টু এম বাই ইএফ। এখন এম দ্বারা কি বোঝায়? বড় হাতের এম মানেই হচ্ছে আণবিক ভর। কেমিস্ট্রিতে বড় হাতের এম মানেই হচ্ছে আণবিক ভর। মানে যতদিন আমার ক্লাস করবা বুঝবা, আমি যতবার বড় হাতের এম লিখবো সবই আণবিক ভর।
ই দ্বারা বোঝায় তোমার হচ্ছে গিয়া তোমার যোজনী, আর যোজনী সবাই বের করতে পারো, এটা নতুন করে শেখানোর কিছু নাই। এফ দ্বারা বোঝায় ফ্যারাডের ধ্রুবক বা ফ্যারাডের কনস্ট্যান্ট, একটু আগেই বলছিলাম 96500 কুলম, ঠিক আছে, 96500 কুলম। আচ্ছা, তো এখন খেয়াল করো, তাহলে আমরা এইটাকে এভাবেও লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল জেড এর পরিবর্তে এম বাই ইএফ কিউ। আবার আমরা একটু আগে শিখছিলাম কিউ ইকুয়াল টু আইটি, তাহলে এই সূত্রটাকে এভাবেও লেখা যায়, ডাব্লিউ ইকুয়াল টু এম, কিউ এর পরিবর্তে আইটি বাই ইএফ। তাহলে ফ্যারাডের সূত্রে এইগুলো রূপ, ঠিক আছে, এই যে এই তিনটা হচ্ছে ফ্যারাডের সূত্রের রূপ। আশা করি বুঝতে পারছো, টি দ্বারা কি বোঝায়, আই দ্বারা কি বোঝায়, এগুলো সব বুঝতে পারছো। আই দ্বারা কি বোঝায়, বিদ্যুৎ প্রবাহ, আই মানেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, টি মানে হচ্ছে সময়। ওকে, এই হচ্ছে কথা। আচ্ছা, তো আমাদের ফ্যারাডের সূত্র শেখা হয়ে গেল। এখন এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেটা একটু শিখাই। দেখো, কোনো বড় তো ম্যাথ আসবে না, বড় ম্যাথ কখনোই আসবে না, ছোট ম্যাথ আসলেও আসতে পারে, তারও সম্ভাবনা খুব কম। তারপরে একটু জিনিস শিখাই দিই। দেখো, ধরো তোমার ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা হচ্ছে, ক্যাথোডে কি জমা হচ্ছে, অ্যালুমিনিয়াম জমা হবে। তাহলে একটু চিত্র আঁকি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে তোমাদের ক্যাথোড দণ্ড, ঠিক আছে, এটা হচ্ছে কি দণ্ড, ক্যাথোড দণ্ড। এখন এখানে কি জমা হবে, অ্যালুমিনিয়াম জমা হবে। তাহলে এখানে যদি আমি অ্যালুমিনিয়াম জমা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই দ্রবণের ভিতরে অ্যালুমিনিয়াম থাকা লাগবে। এই দ্রবণের ভিতরে কি থাকা লাগবে, অ্যালুমিনিয়াম থাকা লাগবে। সেজন্য আমরা কি নিলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি ভেঙে যায়, তাহলে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম 3+ এবং 3Cl-। তার মানে এই দ্রবণের ভিতর কি আছে, অ্যালুমিনিয়াম 3+। দ্রবণের ভিতর কি আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে। তাহলে এই অ্যালুমিনিয়াম 3+ কোথায় জমা হবে, ক্যাথোডে জমা হবে। এখন ক্যাথোডে যখন সে জমা হয়, তখন কিন্তু সে আয়ন আকারে জমা হয় না, সে জমা হয় ধাতু আকারে। খেয়াল করো, অ্যালুমিনিয়াম এটা ধাতু, আর অ্যালুমিনিয়াম 3+ এটা হচ্ছে আয়ন। অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে আয়ন। দুইটার ভিতরে অনেক পার্থক্য, একটা আয়ন, একটা হচ্ছে ধাতু। তাহলে অ্যালুমিনিয়াম 3+ জমা হবে ধাতু আকারে, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ কি করবে, 3টা ইলেকট্রন গ্রহণ করে সে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে, এবং সে তখন ক্যাথোডে জমা হবে। তখন কোথায় জমা হবে, ক্যাথোডে জমা হবে। আচ্ছা, তো ক্যাথোডে যদি জমা হয়, তখন দেখো এখানে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করছে, 3টা ইলেকট্রন গ্রহণ করছে, মানে 3 মোল। কয় মোল ইলেকট্রন গ্রহণ করছে, 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে। তো মনে রাখবা, 1 মোল ইলেকট্রনের জন্য 1 ফ্যারাডে চার্জ লাগে, অর্থাৎ 1 মোল ইলেকট্রন গ্রহণ করার জন্য কয় ফ্যারাডে চার্জ লাগবে, 1 ফ্যারাডে। 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3। তাহলে এই যে অ্যালুমিনিয়াম 3+ 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে, এই 3 মোল ইলেকট্রন গ্রহণ করতে তার 3 ফ্যারাডে চার্জ লাগছে। কয় ফ্যারাডে, 3 ফ্যারাডে চার্জ লাগছে, মানে 3F, 3 ফ্যারাডে চার্জ লাগছে। আর এই 3 ফ্যারাডে চার্জ লাগার পরেই সে কিসে পরিণত হয়েছে, অ্যালুমিনিয়ামে পরিণত হয়েছে। এখন অ্যালুমিনিয়ামের ভর কত, 27 গ্রাম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, 27 গ্রাম, তাই না? তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ দিলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হয়। এবার আরেকটা উদাহরণে চলে যাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। ম্যাগনেসিয়াম 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, মানে 2 মোল গ্রহণ করে কিসে পরিণত হবে, ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হবে। মনে করো যে এই ক্যাথোডে আমরা ম্যাগনেসিয়াম জমা করব, তাহলে ম্যাগনেসিয়াম 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কোথায় জমা হবে, এই যে ক্যাথোডে জমা হবে, এই ক্যাথোডে জমা হবে। তাহলে ম্যাগনেসিয়াম 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়ামে পরিণত হচ্ছে। তাহলে 2 মোল ইলেকট্রন মানে কি, 2 ফ্যারাডে চার্জ। 1 মোল ইলেকট্রনের জন্য লাগে 1 ফ্যারাডে, 2 মোল ইলেকট্রনের জন্য লাগবে 2 ফ্যারাডে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের ভর কত, 24 গ্রাম। তাহলে 2 ফ্যারাডে চার্জ দিলে পরে ক্যাথোডে 24 গ্রাম ম্যাগনেসিয়াম জমা হবে। ক্যাথোডে কতখানি জমা হবে ম্যাগনেসিয়াম, 24 গ্রাম। আরো একটা উদাহরণ দেখি, মনে করো পটাশিয়ামের ক্ষেত্রে দাও। পটাশিয়াম প্লাস 1 মোল ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম ধাতুতে পরিণত হয়। পটাশিয়াম প্লাস 1 মোল ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়ামে পরিণত হয়। তাহলে 1 মোল ইলেকট্রন মানে কি, 1 ফ্যারাডে। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগে 1 মোল পটাশিয়াম জমা হওয়ার জন্য। ওকে, তাহলে এখন পটাশিয়ামের ভর কত,
39.1 গ্রাম। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে 39.1 গ্রাম ধাতু জমা হয়। সেই ধাতুর নাম কি? পটাশিয়াম ধাতু। ঠিক আছে, আশা করি এইটুকু হিসাব বুঝতে পারছো। কেউ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও যে ভাই বুঝি নাই। বুঝো নাই কে কে? একটু কমেন্ট দেখতে চাই। বোঝো নাই কে কে? কমেন্ট দেখতে চাই। বুঝছো সবাই? বুঝলে কমেন্ট করে জানাও যে ভাই বুঝছি, আর না বুঝলেও বলো যে ভাই বুঝি নাই। ঠিক আছে, বুঝলে বলো বুঝছি, না বুঝলে বলো বুঝি নাই। ওকে, আই হোপ তোমরা বুঝে গেছো। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝে গেছো। এখন খেয়াল করো, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, সামনের দিকে আগাই। এখন আমার একটা কোশ্চেনের উত্তর দাও। তোমরা একটা কোশ্চেনের উত্তর দাও। কোশ্চেনটা হচ্ছে এরকম যে 2 ফ্যারাডে প্রবাহ দিলে 2 ফ্যারাডে প্রবাহ বা 2 ফ্যারাডে চার্জ দিলে ক্যাথোডে কত গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে? এই টাইপের এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, সব জায়গাতেই আসছে। তোমরা যদি বই খুললে এই ধরনের এমসিকিউ বহুত প্রমাণ পাবা। 2 ফ্যারাডে প্রবাহ দিলে ক্যাথোডে কত গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে? অ্যান্সারটা একটু দেখতে চাই, কমেন্ট সেকশনে একটু অ্যান্সারটা দেখতে চাই। ঠিক আছে, দেখি কে কে অ্যান্সার দিতে পারো। সবার আগে যে অ্যান্সার দিতে পারবে ইনশাল্লাহ সে একটা ভালো মেডিকেলে চান্স পাবে। বলো, 2 ফ্যারাডে প্রবাহ দিলে কত গ্রাম অ্যালুমিনিয়াম জমা হবে? 18 গ্রাম। সাবাস ফায়াজ, ভেরি গুড। ফায়াজের জন্য আমরা সবাই দোয়া করবো যেন সে একটা ভালো মেডিকেলে চান্স পায়। আমি চাই সবাই চান্স পাও, যে কজন ক্লাস করতেছো, গুটি কয়েক 6-7 জন ক্লাস করতেছো, সবাই চান্স পাও। ঠিক আছে, আচ্ছা তো দেখো এটা কিভাবে হলো। তো অ্যালুমিনিয়াম বেসিক্যালি কি অবস্থায় থাকে? অ্যালুমিনিয়াম 3+। এই অ্যালুমিনিয়াম 3+ কি করে? 3 মোল ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হয়। অ্যালুমিনিয়াম 3+, 3 মোল ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হয়। এখন দেখো 3 মোল ইলেকট্রন গ্রহণ করা মানে কি? 3 ফ্যারাডে। তাহলে 3 ফ্যারাডের জন্য কতখানি অ্যালুমিনিয়াম পাচ্ছি আমরা? 27 গ্রাম। তাহলে 1 ফ্যারাডের জন্য কতখানি পাবো? 27/3 গ্রাম। তাহলে 2 ফ্যারাডে আছে না? 2 ফ্যারাডের জন্য কত পাবো? 27 গুণ 2 ডিভাইডেড বাই 3। তাহলে আলটিমেটলি দেখো তো কাটাকাটি করলে কত আসে? 9 18 গ্রাম। সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন। এই কোশ্চেনে যে উত্তর দিতে পারবে সে চান্স পেলে ইনশাআল্লাহ ঢাকা মেডিকেলে পাবে। ঠিক আছে, সো কোশ্চেনটা কি দেখো। ওয়ান ফ্যারাডে প্রবাহের জন্য নিচের কোন ধাতুটি সর্বাধিক পরিমাণে ক্যাথোডে জমা হবে? অপশন: জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, লোহানা। জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, তাহলে 1 ফ্যারাডে প্রবাহের জন্য নিচের কোন ধাতুটি সর্বাধিক পরিমাণে জমা হবে? এটা হচ্ছে এই চারটা হচ্ছে অপশন। দেখি কে অ্যান্সার দিতে পারে। সবার আগে কে অ্যান্সার দিতে পারে একটু দেখি, পরীক্ষা হয়ে যাক।
সবার আগে কে অ্যান্সার দিতে পারে, একটু পরীক্ষা হয়ে যাক। পটাশিয়াম, সাবাস ফায়াজ, সাবাস। অ্যান্সার হচ্ছে পটাশিয়াম। না, জিঙ্ক হবে না মুন্নি, জিঙ্ক হবে না। কেন হবে না আমি বুঝাই দিচ্ছি, কেন হবে না আমি বুঝাই দিচ্ছি। তোমরা অলরেডি জেনে গেছো যে অ্যান্সার হচ্ছে পটাশিয়াম। এখন পটাশিয়াম কিভাবে হয় দেখো, খুবই সুন্দর প্রশ্ন এগুলা। হ্যাঁ, এই প্রশ্নগুলাই তোমার মেডিকেলের জন্য অনেক আদর্শ প্রশ্ন। পটাশিয়াম, তো দেখো জিঙ্ক বেসিক্যালি কোন অবস্থায় থাকে, জিঙ্ক 2+ অবস্থায় থাকে। তাহলে জিঙ্ক 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়, তাই না? এখন জিঙ্কের ভর কত? 65.4 গ্রাম। অর্থাৎ 2 ফ্যারাডে বিদ্যুতের কারণে আমরা 65.4 গ্রাম বিদ্যুৎ পাই, 65.4 গ্রাম জিঙ্ক জমা হয়। তাহলে 2 ফ্যারাডে প্রবাহের কারণে আমরা কতখানি জিঙ্ক পাবো? 65.4 গ্রাম। প্রশ্নে বলছে কি 1 ফ্যারাডে প্রবাহ, তাহলে 1 ফ্যারাডে প্রবাহের জন্য আমরা পাবো 65.4 ডিভাইডেড বাই 2, ভাগ করলে আসে তোমার 32.7 গ্রাম। অর্থাৎ জিঙ্কের দ্রবণে যদি আমরা 1 ফ্যারাডে প্রবাহ দিই, তাহলে ক্যাথোডে 32.7 গ্রাম জমা হবে, ক্যাথোডে 32.7 গ্রাম জমা হবে। এবার আসো সোডিয়ামের দিকে তাকাও। সোডিয়াম প্লাস 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়, তাহলে সোডিয়াম প্লাস মানে কি? সোডিয়াম প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? একটা, তার মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। এবং সোডিয়ামের ভর কত? 23 গ্রাম। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে আমরা 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে 23 গ্রাম পরিমাণ সোডিয়াম জমা হয়। এবার আসো ম্যাগনেসিয়াম 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়ামে পরিণত হয়। অর্থাৎ 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগে এবং কতখানি জমা হবে? 24 গ্রাম, কারণ ম্যাগনেসিয়ামের ভর কত? 24। তাহলে 1 ফ্যারাডের জন্য কতখানি আমরা পাবো, মানে কতখানি ম্যাগনেসিয়াম পাবো? 12 গ্রাম। কতখানি পাবো আমরা? 12 গ্রাম পাবো। ওকে, এবার পটাশিয়ামের দিকে তাকাও। পটাশিয়াম প্লাস 1 মোল ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম ধাতুতে পরিণত হবে। কিসে পরিণত হবে? পটাশিয়াম ধাতুতে পরিণত হবে। ওকে, তাহলে 1 ফ্যারাডে বিদ্যুতের জন্য কতখানি পটাশিয়াম জমা হচ্ছে? 39.1 গ্রাম। তো খেয়াল করো, প্রশ্নে বলছে কি সর্বাধিক পরিমাণে ক্যাথোডে জমা হবে। তাহলে সর্বাধিক পরিমাণে দেখো, জিঙ্কের ক্ষেত্রে 1 ফ্যারাডে দিলে পাচ্ছি আমরা 32.7, সোডিয়ামের ক্ষেত্রে 1 ফ্যারাডে দিলে পাচ্ছি আমরা 23 গ্রাম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা 1 ফ্যারাডে দিলে পাবো 12 গ্রাম, পটাশিয়ামের ক্ষেত্রে 1 ফ্যারাডে দিলে পাবো আমরা 39.1 গ্রাম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পটাশিয়াম। অ্যান্সার কি হবে? পটাশিয়াম। সো সিম্পল। আশা করি বুঝতে পারছো। ইনশাল্লাহ কারো কোনো প্রবলেম নাই। ওকে, সো এবার আমরা পরের টপিকে চলে যাব। পরের টপিকটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। মোস্ট ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, ধাতুর সক্রিয়তা সিরিজ অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট ধাতুর সক্রিয়তা সিরিজ। চলো আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ একটু ঘুরে আসি ওখান থেকে। হ্যাঁ, তো প্রথমত কথা হচ্ছে যে ধাতুর সক্রিয়তা সিরিজ সম্পর্কে জানে না এমন কোনো ব্যক্তি নাই, ঠিক আছে? আর তোমরা অনেকেই সেকেন্ড টাইমার আসো, সো সেকেন্ড টাইমারদের তো তোমার ইন্টারমিডিয়েট লাইফ অলরেডি 5 বছর হয়ে গেছে। তো তোমরা ধাতু সক্রিয়তা সিরিজ খুব ভালো করে জানো। ধাতু সক্রিয়তা সিরিজ মনে রাখার জন্য অনেকে অনেক ধরনের ছন্দও জানো। সো আমি আজকে ক্লাসে কোনো ছন্দ পড়াবো না, কারণ এই ছন্দ বাংলাদেশের সবাই জানে। আবাল বৃদ্ধ বনিতা, গরু ছাগল হাঁস মুরগি পাখি সবাই এই ছন্দ জানে। তাহলে এই ছন্দ আমার পড়ানোর দরকার আছে? দরকার নাই, কারণ এখানে নতুনত্ব কিছু নাই। নতুনত্ব যদি কিছু থাকে সেইটা শিখাবো। ওকে, তারপর আমি একবার সক্রিয়তা সিরিজটা একটু লিখি যাতে তোমাদেরকে বুঝাইতে সুবিধা হয়। সক্রিয়তা সিরিজ, খেয়াল করো।
তোমরা কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা তো খেয়াল করো, সক্রিয়তা সিরিজটা আমি একটু লিখতেছি। লিথিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওকে, এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। তোমাদের সবারই মোটামুটি এটা মুখস্থ আছে। লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাম, লেড, স্টেনাস, হাইড্রোজেন, কপার, সিলভার, সিলভার না, মার্কারি, সিলভার, প্লাটিনাম, অরাম। এই যে সক্রিয়তা সিরিজ, এটা সবাই জানে, ঠিক আছে। এই যে কিভাবে কি যেন মনে রাখে, আমি মনে রাখতাম লি কে বা না, লি কে বা কে না, মাংতে এলো যেন, ফের পাবে সোনা, হায় কালু হাজি আজ পিটাবে আমায়। মাঝখানে অনেকগুলো মৌল আছে, যেমন ক্যাডমিয়াম, স্টেনাস, হ্যাঁ মাঝখানে অনেকগুলো মৌল আছে, ক্যাডমিয়াম, স্টেনাস, এগুলো আমি লিখি নাই। বিকজ এগুলো দরকার হয় না, এগুলো দরকার হয় না। তো দেখো, মনে রাখবা, উপর থেকে নিচে গেলে সক্রিয়তা হ্রাস পায়। সক্রিয়তা কি হবে? হ্রাস পাবে। উপর থেকে নিচে গেলে সক্রিয়তা হ্রাস, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি। ওকে, সক্রিয়তা হ্রাস, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি। চার্জ মুক্ত হওয়া মানেটা কি? সিম্পলি বুঝাই, চার্জ মুক্ত হওয়ার মানেটা কি। ধরো আমার হাতে একজন কেউ হাত করা পরায় রাখছে, মানে শিকল পরায় রাখছে, হাত করা পরায় রাখছে মানে শিকল পরায় রাখছে। এবার আমি যদি শিকলটা খুলে ফেলি, তাহলে আমি শিকল মুক্ত। যখন আমার হাত করা ছিল তখন আমি শিকল যুক্ত, যখন আমার হাত করা খুলে ফেলছে কেউ, তখন আমি শিকল মুক্ত, তাই না? সিম্পল ভাবে চিন্তা করলে এটাই হয়। হাত করা অবস্থায় আমি শিকল যুক্ত, হাত করা ঘরে ফুলে ফেললে শিকল মুক্ত। তাহলে এখন চার্জ মুক্ত মানে কি? দেখো অ্যালুমিনিয়াম 3+, এটার মাথায় এখন চার্জ আছে, এটার মাথায় কি আছে? চার্জ আছে। তাহলে এটা হচ্ছে চার্জ যুক্ত। তাহলে যখনই এই ইলেকট্রন গ্রহণ করবে 3 মোল, তখন সে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। কিসে পরিণত হবে? অ্যালুমিনিয়ামে। তাহলে এখন সে কি? চার্জ মুক্ত। এখন কি? চার্জ মুক্ত। তাহলে উপর থেকে নিচে নামলে এই চার্জ মুক্ত হওয়ার, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পায়। চার্জ মুক্ত হওয়া বা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে উপর থেকে নিচে নামলে বিজারণ বিভব। দেখো আমরা উপর থেকে নিচেই মনে রাখবো, নিচ থেকে উপরে কেউ মনে রাখতে যাবে না। নিচ থেকে উপরে মনে রাখতে গেলে মারা খাবা, ঠিক আছে। তো বিজারণ বিভব বৃদ্ধি, তাহলে মনে রাখবা বতে বিজারণ বতে বৃদ্ধি। উপর থেকে নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি। কি বলছি? বতে বিজারণ বতে বৃদ্ধি। উপর থেকে নিচে নামলে বিজারণ বিভব বৃদ্ধি পাবে, কারণ আমরা উপর থেকে নিচেটাই মনে রাখবো। কারণ আমরা যখন এই সক্রিয়তা সিরিজটা শিখছি তখনই কিন্তু আমাদের শেখানো হয়েছে যে উপর থেকে নিচে নামলে সক্রিয়তা সিরিজ মানে সক্রিয়তা হ্রাস পায়। ওকে, আচ্ছা, তাহলে বিজারণ বিভব যদি নিচের দিকে বৃদ্ধি পায়, তাহলে জারণ বিভব কি হবে? নিজেরা একটু চিন্তা করে বলো, জারণ বিভব কি হবে? অবশ্যই হ্রাস পাবে। এখন এই যে দেখো 5টা বৈশিষ্ট্য লিখছি, এই 5টা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসবে? নিচের কোন মৌলটির সক্রিয়তা সবচেয়ে কম বা সবচেয়ে বেশি? নিচের কোন মৌলটির চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি? নিচের কোন মৌলটির চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কম? নিচের কোন মৌলটির ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি? নিচের কোন মৌলটির ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম? নিচের কোন মৌলটির বিজারণ বিভব বেশি বা নিচের কোন মৌলটির বিজারণ বিভব কম? নিচের কোন মৌলটির জারণ বিভব বেশি, নিচের কোন মৌলটির জারণ বিভব কম? তো এই সক্রিয়তা সিরিজ সবার মুখস্থ আছে, সবার কি আছে? মুখস্থ আছে। আর এই সক্রিয়তা সিরিজ মনে রাখলে পরে তুমি এখান থেকে 10 টাইপের কোশ্চেন অ্যান্সার করতে পারবা খুব ইজিলি, চোখের নিমিষে, চোখের পলকে। আশা করি তোমরা আমার এই কথাটুকু বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও, একটু কমেন্ট পড়ি। ক্লাস কি বেশি লং হয়ে যাচ্ছে নাকি?
ক্লাস কি কন্টিনিউ করবো আরো? এই অধ্যায় কি পুরো শেষ করে দেবো আজকে? জি ভাইয়া লিখছো এই কি মানে 222 222 এর মানে কি বুঝলাম না তো। এই 222 এর মানে কি কেউ যদি জেনে থাকো তাহলে আমার একটু জানাও। আমি তো 999 এর মানে জানি। 999 মানে হচ্ছে বিপদে আপদে পড়লে জরুরি হেল্পলাইন, কিন্তু 222 এর মানে তো আমার জানা নাই। আচ্ছা, তো আমি কি সামনের দিকে যাব? সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো মুসলাম না, এই সক্রিয়তা সিরিজ রাখলাম, সক্রিয়তা সিরিজই রাখলাম। বাদ পড়ছে কোনগুলো? লিথিয়াম। আচ্ছা, তো এই সক্রিয়তা সিরিজ দেখো। এখন এখান থেকে তোমরা এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে, এই টাইপের কোশ্চেন আসে যে হচ্ছে গিয়া তোমার এরকম টাইপের কোশ্চেন আসে যে জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কি? বা এই টাইপের কোশ্চেন হতে পারে যে জিঙ্কের পাত্রে নিচের কোন দ্রবণটি রাখা যাবে? এই টাইপের কোশ্চেন পাইলে না, এই যে নিচের জিঙ্কের পাত্রে নিচের কোন দ্রবণটি রাখা যাবে, এই টাইপের কোশ্চেন পাইলে অনেকের হাওয়া টাইট হয়ে যায়। ওরে বাপরে বাপ, বিশাল কঠিন কোশ্চেন করে ফেলছে। আসলে আমার কাছে সবচেয়ে সহজ হচ্ছে এটা। জাস্ট দুইটা কথা মনে রাখবা, দুটো কথা মনে রাখবা, এই টাইপের কোশ্চেনের অ্যান্সার ফটাফট দিতে পারবা। ফটাফট কি দেখো, কথাটা হচ্ছে এরকম যে পাত্র, আচ্ছা আমি তাহলে আগে এই প্রশ্নের অপশনগুলো দিই, ঠিক আছে। অপশনগুলো দিচ্ছি, হ্যাঁ। প্রথম অপশন এ হচ্ছে গিয়ে তোমার বেরিয়াম সালফেট, বি হচ্ছে সোডিয়াম সালফেট, সি হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম সালফেট, আর ডি হচ্ছে তোমার কপার সালফেট। ওকে, এই হচ্ছে চারটা অপশন। তাহলে অ্যান্সার কোনটা হবে একটু কমেন্ট করে জানাও তো। এ বি সি ডি এগুলো কি হবে, অ্যান্সার কি হবে একটু বলো তো। এ বি সি ডি এই চারটার ভিতরে কোনটা অ্যান্সার হবে? বলো বলো বলো, দ্রুত বলো। ডি। শাবাশ ফায়াজ, ভেরি গুড। অ্যান্সার হবে কি? কপার সালফেট। ভেরি গুড। আচ্ছা, তো যারা অ্যান্সার দাও না তারা একটু খেয়াল করো কিভাবে এটা হলো। আর দুটো কথা কি কিভাবে মনে রাখবো দেখো, যে পাত্র দুই প্রকারে কাজ করতে পারে, একবার অ্যানোড আর একবার ক্যাথোড। তাহলে পাত্র যদি অ্যানোড হিসাবে কাজ করে, পাত্রের ক্ষয় হবে। কি হবে? পাত্রের ক্ষয় হবে। তাহলে পাত্র যদি অ্যানোড হিসেবে কাজ করে, পাত্রের ক্ষয় হবে, তার মানে ওই পাত্রে দ্রবণ রাখা যাবে না। তার মানে পাত্র অ্যানোড হলে সেখানে দ্রবণ রাখা যাবে না, আর পাত্র যদি ক্যাথোড হিসেবে আচরণ করে তখন সেখানে দ্রবণ রাখা যাবে। এইটুকু কথা মাথায় রাখবা। পাত্র যদি অ্যানোড হিসেবে কাজ করে তখন সেখানে দ্রবণ রাখা যাবে না, পাত্র যদি ক্যাথোড হিসেবে কাজ করে তখন সেখানে দ্রবণ রাখা যাবে। ওকে, আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পারছো। এখন কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে কি করে বুঝলাম, মানে কি করে মনে রাখবো? দেখো, এ ফর অ্যানোড, এ ফর আব্বা, মানে তোমার জীবনে তোমার আব্বার গুরুত্ব বেশি নাকি তোমার চাচার গুরুত্ব বেশি? নিজেরা একটু চিন্তা করো, আব্বার গুরুত্ব বেশি না চাচার গুরুত্ব বেশি? আব্বা মানে বাপ, জন্মদাতা পিতা, তার মানে নিশ্চয়ই আমাদের জীবনে আব্বার গুরুত্ব বেশি। তার মানে আব্বা হচ্ছে উপরে, আর চাচা থাকবে কি একটু নিচে থাকবে। তার মানে উপরের মৌলগুলো হবে অ্যানোড, উপরের মৌলগুলো কি হবে? অ্যানোড, আর নিচের মৌলগুলো ক্যাথোড হিসাবে কাজ করবে। ঠিক আছে, এই যে উপরের মৌলগুলা ধরো যে সোডিয়াম আছে আর ম্যাগনেসিয়াম, মানে ধরো সোডিয়াম আছে
আর হচ্ছে কি স্ট্যানাস আছে। ধরো তুমি একটা মানে পাত্র নিছো, হ্যাঁ একটা পাত্র নিছো, কোথায় লিখি দাঁড়াও, এই যে ধরো একটা পাত্র নিছো, এটা একটা পাত্র। তো এই পাত্রটা হচ্ছে গিয়ে মনে করো যে স্ট্যানাসের তৈরি, আর ভিতরে আছে মনে করো সোডিয়াম সালফেট, ঠিক আছে, সোডিয়াম সালফেট। তো তখন এই যে নিচের মৌলটা স্ট্যানাস নিচে আছে, নিচে থাকার কারণে এই ক্যাথোড হিসেবে আচরণ করবে, কি হিসাবে আচরণ করবে, ক্যাথোড হিসেবে আচরণ করবে। আর সোডিয়াম উপরে থাকার কারণে সে অ্যানোড হিসেবে আচরণ করবে, মানে উপরের মৌলগুলো কি হিসেবে আচরণ করবে, অ্যানোড হিসেবে, আর নিচের মৌলগুলো ক্যাথোড হিসেবে। তো দেখো পাত্র যদি অ্যানোড হয়, পাত্র অ্যানোড হলে ক্ষয় হবে, আর পাত্র ক্যাথোড হলে ক্ষয় হবে না। তাহলে পাত্র এখানে স্ট্যানাস কি হিসাবে কাজ করতেছে, অ্যানোড না ক্যাথোড, অবশ্যই অ্যানোড হিসাবে, ক্যাথোড হিসেবে কাজ করতেছে। তার মানে স্ট্যানাসের পাত্রে সোডিয়াম সালফেট রাখা যাবে কি যাবে না, হ্যাঁ রাখা যাবে, মানে রাখাটা সেফ, রাখাটা কি সেফ। আচ্ছা, তো দেখো জিঙ্কের পাত্রে কোন দ্রবণটি রাখা যাবে। তো এখানে যে সালফেট টালফেট আছে না, এই যে সালফেট, এই সালফেটগুলোকে তুমি বাদ দিয়ে দাও, কারণ এগুলো কোনো পূজায়ও কাজে লাগবে না, ঠিক আছে, কোনো কিছুতে কাজে লাগবে না, সালফেটগুলোকে বাদ দাও। সালফেটগুলোকে বাদ দিলে কি কি থাকে দেখো তো, বেরিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম, বেরিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম কপার। তো এখন দেখো তো জিঙ্কের সঙ্গে এদের সম্পর্কটা কি, দেখো খেয়াল করো, জিঙ্ক আছে এখানে আর বেরিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম আছে উপরে। তাহলে এই যে বেরিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্কের উপরে আছে, তার মানে জিঙ্কের তুলনায় এরা অ্যানোড হিসাবে কাজ করবে, জিঙ্কের তুলনায় এরা কি হিসাবে কাজ করবে, অ্যানোড হিসাবে কাজ করবে। আর কপারটি কি আছে, কপারটা হচ্ছে তোমার জিঙ্কের নিচে আছে না, এই যে দেখো জিঙ্কের অনেক নিচে আছে, তাহলে নিচে যে থাকবে সে হচ্ছে তোমার কি হিসাবে কাজ করবে, জিঙ্কের তুলনায় ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে কপারটা হচ্ছে ক্যাথোড আর জিঙ্কটা হচ্ছে কি অ্যানোড। তাহলে জিঙ্ক যদি অ্যানোড হয়, অর্থাৎ পাত্র, জিঙ্কের পাত্র, তার মানে কি পাত্রের ক্ষয় হচ্ছে, পাত্রের কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। তার মানে যে তোমার জিঙ্কের পাত্রে এই যে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কি না, রাখা যাবে না। ওকে, আর এইখানে প্রশ্নটা হবে এরকম যে জিঙ্কের পাত্রে নিচের কোন দ্রবণটি রাখা যাবে না, আমি ভুলে যাবে লিখে রাখছি, হ্যাঁ। তো নিচের জিঙ্কের পাত্রে কোন দ্রবণটি রাখা যাবে না, অ্যান্সার হবে কি কপার সালফেট। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এই যে বেরিয়াম সালফেট এটা কিন্তু রাখা যাবে, সোডিয়াম সালফেট এটাও রাখা যাবে, অ্যালুমিনিয়াম সালফেট এটাও জিঙ্কের পাত্রে রাখা যাবে। কারণটা কি দেখো, জিঙ্কের তুলনায় এরা উপরে অবস্থিত, অর্থাৎ এরা কি হিসাবে কাজ করবে, অ্যানোড হিসাবে কাজ করবে। আর জিঙ্ক তখন কি হিসাবে কাজ করবে, ক্যাথোড হিসাবে কাজ করবে। সরি, একটু কলের কারণে প্রবলেম হয়ে গেছিলো, কল আসার কারণে একটু ভিডিওটা কেটে গেছে, এক্সট্রিমলি সরি এই কারণে। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে তোমাদের কাছে, সাউন্ড? ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে পাত্র যদি অ্যানোড হয় তখন সেখানে দ্রবণ রাখা যাবে না, আর পাত্র যদি ক্যাথোড হয় সেখানে দ্রবণ রাখা যাবে। আর অ্যানোডটা হচ্ছে গিয়া মানে সক্রিয়তার দিক থেকে যে বেশি সক্রিয় সে অ্যানোড হিসেবে কাজ করবে, আর যে কম সক্রিয় সে ক্যাথোড হিসেবে কাজ করবে। এইটুকু কথা মাথায় রাখবা, তাহলে তোমরা এই যে পাত্রে রাখা যাবে কি যাবে না এগুলো অ্যান্সার দিতে পারবা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার গ্যালভানিক সেল, ঠিক আছে। গ্যালভানিক সেল থেকে মনে রাখবা, গ্যালভানিক সেলে তোমার অ্যানোড এবং ক্যাথোড। এখন আমরা পড়তেছি গ্যালভানিক সেল। ওকে, তো মনে রাখবা গ্যালভানিক সেলে অ্যানোড হিসাবে তোমার হচ্ছে জিঙ্ক এবং ক্যাথোড হিসাবে কপার ব্যবহার করা হয়। এটাই পরীক্ষায় আসবে যে গ্যালভানিক সেলে বা ড্যানিয়েল সেল, এটা আরেকটা নাম হচ্ছে কি ড্যানিয়েল সেল। ওকে, তো গ্যালভানিক সেলে অ্যানোড
এ ফর অ্যানোড, অ্যানোডে কি জিঙ্ক, আর সি ফর ক্যাথোড, সি ফর কপার। তাহলে মনে রাখবো সি ফর ক্যাথোড, সি ফর কপার। গ্যালভানিক সেলে ক্যাথোড হিসাবে কপার, তাহলে অ্যানোড হিসাবে কাকে ইউজ করা হবে? জিঙ্ক ইউজ করা হবে। তো এখান থেকে যদি কোশ্চেন করে তোমরা অ্যান্সার দিতে পারবা। আচ্ছা, তো এখান থেকে তেমন কোনো ম্যাথ লাগবে না, ঠিক আছে। ওই যে ইএমএফ এর ম্যাথ, এটাও ভর্তি পরীক্ষায় ওভাবে আসবে না, মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় ওভাবে আসবে না। ইএমএফ এর যে ম্যাথ, ওটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে না। সো ইএমএফ এর আমরা কোনো ম্যাথ করলাম না। ইএমএফ এর কোনো ম্যাথ করলাম না। আচ্ছা, সল্ট ব্রিজ বা লবণ সেতু, তোমরা সবাই জানো যে গ্যালভানিক ব্রিজে, মানে গ্যালভানিক সেলে সল্ট ব্রিজ ব্যবহার করা হয়। সল্ট ব্রিজ বা লবণ সেতু। এখন এই সল্ট ব্রিজে লবণ হিসাবে কাকে কাকে ইউজ করা হয়? পটাশিয়াম নাইট্রেট, KNO3, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড আর NH4Cl। এই তিনটা জিনিস ব্যবহার করা হয়, এই তিনটা জিনিস ব্যবহার করা হয়। আচ্ছা, NH4Cl, ও আরেকটা আছে তোমার NH4NO3, NH4NO3, আর হচ্ছে গিয়ে তোমার Na2SO4, চারটা, ঠিক আছে। এই চারটা জিনিস তোমার সল্ট ব্রিজে ব্যবহার করা হয়, এগুলো ভালো করে মাথায় রাখবা। পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এগুলো তোমার হচ্ছে গিয়া কি ব্যবহার করা হয়? সল্ট ব্রিজে ব্যবহার করা হয়। এবং এদের ঘনমাত্রা থাকে 0.1 মোলার। এদের ঘনমাত্রা কত থাকে? 0.1 মোলার। আচ্ছা, সল্ট ব্রিজটা দেখতে কেমন? এমন। সল্ট ব্রিজটা দেখতে কেমন? এই যে এমন, ঠিক আছে। সল্ট ব্রিজটা দেখতে এমন। এখন এই যে মাঝখানে এখানে থাকে তোমার এই যে পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেট, এগুলো মাঝখানে থাকে। আচ্ছা, আর এই এক প্রান্ত, এখানে তোমার অর্ধবেদ্য জেলির মতো এগার এগার থাকে। এই এগার এগার বায়োলজিতে পড়বা, শৈবাল ছত্রাকের ভিতর পাবা, শৈবাল ছত্রাকের ভিতরে এই এগার এগার কথাটা পাবা, ঠিক আছে। এটা একটা ছত্রাক থেকে শৈবাল থেকে পাওয়া যায়। এগার এগার মানে কিছুটা জেলির মতো। তোমরা তো জেলি দেখছো না, ফ্রুট জেলি তো দেখছো, সেই জেলির মতো কিছুটা। আচ্ছা আচ্ছা, আর তারপরে গ্যালভানিক সেলের ভোল্টেজ মানে ইএমএফ 1.10 ভোল্ট, মাথায় রাখবা। গ্যালভানিক সেলের ইএমএফ কত? 1.10 ভোল্ট, মাথায় রাখবা। এরপরে তোমরা পড়বা ওই যে তড়িৎদ্বার পড়বা, যে সেকেন্ডারি তড়িৎদ্বার, প্রাইমারি তড়িৎদ্বার, যে লিস্টগুলো দেওয়া আছে বইতে, হ্যাঁ। প্রাইমারি তড়িৎদ্বার, সেকেন্ডারি তড়িৎদ্বার, ঠিক আছে। এই তড়িৎদ্বারের সংজ্ঞাটা পড়বা, উদাহরণগুলো পড়বা। তড়িৎদ্বারের সংজ্ঞা পড়বা, উদাহরণ পড়বা। তড়িৎদ্বারের সংজ্ঞা, তড়িৎদ্বারের উদাহরণ, মনে যেন মানে মিস না হয়, যেন খাতা লিখে রাখো। তড়িৎদ্বারের সংজ্ঞা, তড়িৎদ্বারের এক্সাম্পল বা প্রকারভেদ, সেকেন্ডারি তড়িৎদ্বার, তারপর হচ্ছে তোমার প্রাইমারি তড়িৎদ্বার, হ্যাঁ। এই যে সেকেন্ডারি তড়িৎদ্বার মানে হচ্ছে সি, সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড, হ্যাঁ, এটাকে সংক্ষেপে সি বলা হয়, ঠিক আছে। তো এই যে সেকেন্ডারি তড়িৎদ্বার এবং প্রাইমারি তড়িৎদ্বার, এগুলো এখান থেকে পড়ে নিবা। এই যে প্রাইমারি তড়িৎদ্বার, সেকেন্ডারি তড়িৎদ্বার। আচ্ছা, তারপরে এই যে গিবসের মুক্ত শক্তি সমীকরণটা মনে রাখবা। গিবসের মুক্ত শক্তির সমীকরণ, ঠিক আছে। গিবসের মুক্ত শক্তির সমীকরণটা হচ্ছে তোমার G ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এটা হচ্ছে গিবসের মুক্ত শক্তির সমীকরণ, ঠিক আছে। গিবসের মুক্ত শক্তির সমীকরণ এটা পড়বা, বা গিবসের সমীকরণ, ওকে। G ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, সমীকরণটা অবশ্যই মাথায় রাখবা, অবশ্যই মাথায় রাখবা। তারপরে দেখো এখানে আছে, তোমরা সবাই জানো, ঠিক আছে, ইএমএফ এর ব্যাপারটা একটু না বললেই নয় এখন। দেখো ইএমএফ যদি তোমার 0 হয়, ইএমএফ 0-র চেয়ে বড় আর ইএমএফ 0-র চেয়ে ছোট। ইএমএফ যদি 0 হয় তখন কোষটাকে আমরা বলবো তোমার হচ্ছে গিয়া নিষ্ক্রিয় বা মৃত, ঠিক আছে। ইএমএফ 0 হলে কোষটাকে আমরা বলবো নিষ্ক্রিয় বা মৃত কোষ, ওকে। ইএমএফ যদি 0-র চেয়ে বেশি হয় তখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, আর ইএমএফ যদি 0-র চেয়ে কম হয়
তখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। খাতায় লেখো, এগুলো খাতায় লিখে রাখো, ঠিক আছে? এগুলো খাতায় লিখে রাখো। নার্নস সমীকরণ কোনো কাজে লাগবে না, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোনো কাজে লাগবে না, বাট একবার সমীকরণটা একটু দেখে যাবা, ঠিক আছে? নার্নস সমীকরণটা একবার দেখে যাবা। তারপরে তোমার হচ্ছে গিয়া ড্রাই সেল থেকে খুব বেশি কিছু পড়বো না, জাস্ট মনে রাখবো যে তোমার হচ্ছে গিয়ে ড্রাই সেলের ক্ষেত্রে তোমার কি কি থাকে। ওকে, ড্রাই সেল আমি জাস্ট বোর্ডে একবার লিখে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবা তোমরা, এর বাইরে থেকে আর কিছু পড়ার দরকার হবে না। ড্রাই সেল, আচ্ছা খেয়াল করো তো, এই যে মাঝখানে যে দণ্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাথোড। এটা কি? ক্যাথোড। আর এই যে তোমার হচ্ছে গিয়ে পাত্রটা দেখতে পাচ্ছ, এই পাত্রটা হচ্ছে জিঙ্কের তৈরি। কিসের তৈরি? জিঙ্কের তৈরি। এবং এই পাত্রটা অ্যানোড হিসাবে কাজ করে। পাত্রটা কি হিসাবে কাজ করে? অ্যানোড হিসাবে কাজ করে। এবং এই দণ্ডটা হচ্ছে তোমার ক্যাথোড হিসাবে কাজ করে। আচ্ছা, তো দেখো এগুলো হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। এটা কি কেমিক্যাল সেল? ইলেকট্রোকেমিক্যাল সেল। আচ্ছা, এর আগে যখন আমরা ইলেকট্রোলাইটিক সেল পড়তেছিলাম, ইলেকট্রোলাইটিক সেলে কিন্তু ক্যাথোডটা ছিল নেগেটিভ আর অ্যানোডটা ছিল পজিটিভ। ইলেকট্রোলাইটিক সেলে ক্যাথোডটা ছিল নেগেটিভ আর অ্যানোডটা পজিটিভ, বাট ইলেকট্রোকেমিক্যাল সেলে ক্যাথোড হচ্ছে পজিটিভ আর অ্যানোড হচ্ছে কি? নেগেটিভ। এটা মাথায় রাখবা। ওকে, তো এইখানে অ্যানোড হিসাবে কাজ করবে কে? জিঙ্ক, ঠিক আছে? আর ক্যাথোড হিসাবে কাজ করবে কার্বন। তাহলে ড্রাই সেলে মনে রাখবা সি ফর ক্যাথোড, সি ফর কার্বন। ড্রাই সেলে ক্যাথোড হিসাবে কাজ করবে কে? কার্বন হিসাবে কাজ করবে, মানে কার্বনের দণ্ড এটা। ওকে, এখন এখানে এর ভিতরে পেস্ট থাকে। কি থাকে? পেস্ট। ওকে, এর ভিতরে পেস্ট থাকে। এই পেস্টগুলো কিসের তৈরি? দেখো, এই পেস্ট তোমার হচ্ছে গিয়া NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে তোমার জিঙ্ক ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ অক্সাইডের তৈরি পেস্ট। এটাকে কাই বলা হয়, কয়াকার রস্যই কাই। তাহলে কাই কি দিয়ে তৈরি? অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে? ম্যাঙ্গানিজ অক্সাইড। এখন এই যে এটার নামটা কি? ড্রাই সেল না? এটার নাম হচ্ছে ড্রাই সেল। এখন এটাকে কেন ড্রাই সেল বলা হয়? দেখো, এটাকে ড্রাই সেল বলার কারণ আছে। শুধু শুধু কিন্তু ড্রাই সেল হয় নাই। তো আমরা এটুকু জানি যে রসায়নে শুষ্ককারক এবং নিরোধক নামে পদার্থ আছে। এরা কি করে? পানি টেনে বের করে দেয়, পানি টেনে বের করে দেয়। যেমন ধরো যে H2SO4 একটা নিরোধক বা শুষ্ককারক, উভয় হিসাবেই কাজ করে। সালফিউরিক অ্যাসিড নিরোধক এবং শুষ্ককারক উভয় হিসাবে কাজ করে। অর্থাৎ এরা পানি, মানে সালফিউরিক অ্যাসিড মনে করো যে যার সঙ্গে থাকবে, মনে করো আমি একটা যৌগ, আমার সঙ্গে সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে আমার শরীরে কোনো পানি লাগতে পারবে না, কারণ আমার শরীরে যে পানিটা লাগতে আসবে সেইটা সালফিউরিক অ্যাসিড কি করবে? শোষণ করে নেবে। স্বাভাবিকভাবে চিন্তা করো। হ্যাঁ, তো এটা হচ্ছে যে তোমার ডিহাইড্রেটিং এজেন্ট বা শুষ্ককারক পদার্থ। এখন দেখো এই যে ম্যাঙ্গানিজ অক্সাইড, এই ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে একটা শুষ্ককারক পদার্থ। ম্যাঙ্গানিজ অক্সাইড কি? একটা শুষ্ককারক পদার্থ বা ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট বা শুষ্ককারক পদার্থ। তো এই ম্যাঙ্গানিজ অক্সাইড এখানে ব্যবহার করা হয় বিধায় এটার নাম হচ্ছে তোমার ড্রাই সেল। এটার নামটা কি? ড্রাই সেল। আশা করি এটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা, আর এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে বিদ্যুৎ উত্তেজক। দেখো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছ না? এই যে ড্রাই সেলে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা হচ্ছে বিদ্যুৎ উত্তেজক। উত্তেজক হিসেবে কাজ করে। অ্যামোনিয়াম ক্লোরাইড বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করে। ড্রাই সেলের ব্যবহার, সাইকেলের আলো, রেডিও, টর্চ লাইট, এইগুলো ব্যবহারগুলো মাথায় রাখবা, ঠিক আছে? ব্যবহারগুলো কি রাখবা? মাথায় রাখবা। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট, দেখো সেটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক।
সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? কমেন্ট করে একটু জানাও তো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত একটু কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা, ফায়াজ রহমান দায়ান কমেন্ট করছো ড্রাইসেল কি ব্যাটারি? হ্যাঁ, ড্রাইসেল এক প্রকার ব্যাটারি, ঠিক আছে। ড্রাইসেল এক প্রকার ব্যাটারি, মানে আমরা যে পেন্সিল ব্যাটারি দেখি না, আমরা যে পেন্সিল ব্যাটারিগুলো দেখি এগুলোই হচ্ছে ড্রাইসেল, বুঝছো? আচ্ছা, ড্রাইসেল থেকে যত এমসিকিউ আছে সব এখানে আছে। আরেকটা কথা মনে রাখবা, ড্রাইসেলের ইএমএফ এর ভ্যালু 1.23 ভোল্টেজ। ড্রাইসেলের ইএমএফ ভ্যালু 1.23 ভোল্টেজ। বইতে একটা ছক আছে, ওই ছকের ভিতর সবগুলো দেওয়া আছে। ছকটা আমি এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, মনে রাখবা ড্রাইসেলের ক্ষেত্রে ইএমএফ কত? 1.23 ভোল্টেজ। আচ্ছা, তো সোডিয়ামের গলনাঙ্ক যে কোশ্চেনটা করছিলাম তোমাদের কাছে, অ্যান্সারটা হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করি তখন তার গলনাঙ্ক হয়ে যাবে 600 ডিগ্রি সেলসিয়াস। এটা মাথায় রাখবা, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, বাট সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করা হবে তখন তার গলনাঙ্ক হবে 600 ডিগ্রি সেলসিয়াস। এটাই মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, হ্যাঁ। এরপরে লিথিয়াম ব্যাটারি আর আছে লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে। তো খাতায় লেখো লিথিয়াম ব্যাটারি আর এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তখন তো আর অ্যান্ড্রয়েড ফোন ছিল না। যখন ক্লাস 2তে পড়ি বা 3তে পড়ি তখন মনে আছে, তখন হচ্ছে নোকিয়া ফোন, বাটন ফোনগুলো চলতো, ঠিক আছে। নোকিয়া বাটন ফোনগুলো খুব চলতো। ওইটাতে সাপ গেম, সারাদিন সাপ গেম খেলতাম। ওই সাপ গেম খেলার কারণে বাপের কাছে কত পেদানি খাইছি, পেদানি খাইতে 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 সাপের মতো লম্বা হয়ে গেছি, কিন্তু এখন আবার খাটো হয়ে গেছি। তো যাই হোক, তো মাঝে মধ্যে ওই ফোন হ্যাং করলে পরে, ফোন তো সাধারণত হ্যাং করতো না, বাট মাঝে মধ্যে শয়তান চুলকাইতো আমার ভিতরে, ওই ফোনের ব্যাটারিটা ইচ্ছা করে খুলতাম। খোলার পরে ওই ব্যাটারিতে লেখা দেখতাম LION, মানে এই কথাটা লেখা দেখতাম, ঠিক আছে। তো তখন আমি ভাবতাম কি এই ব্যাটারির নাম মনে হয় লায়ন ব্যাটারি। তাই আমি তখন বন্ধুদেরকে বলতাম যে নোকিয়া ফোন অনেক ভালো, এখানে লায়ন ব্যাটারি আছে। লায়ন ব্যাটারি বুঝোস বেটা, মানে সিংহ দিয়ে তৈরি করে এই ব্যাটারি, তুই বুঝোস? হ্যাঁ, তখন তো বুঝতাম না কিছুই। আমি যে বলো এটা তো আমি নিজেই বুঝতাম না। হ্যাঁ, তো তখন দেখতাম যে LION। তো এইটা আমি যখন বুঝতে পারছি, যখন আমি ইন্টারমিডিয়েট উঠে এই চ্যাপ্টারটা পড়ছি, তখন আমি বুঝতে পারছি যে ওই ব্যাটারিতে কেন LION ব্যাটারি লেখা থাকতো। তো বেসিক্যালি ওই যে ব্যাটারিগুলো কি ছিল? লিথিয়াম আয়ন ব্যাটারি। তাহলে মোবাইলের ব্যাটারিগুলো কি? লিথিয়াম আয়ন ব্যাটারি। স্টিল নাও মোবাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। তাহলে মোবাইলের ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, ওকে। আর শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি, দুই জিনিস। আচ্ছা, এবার দেখবা যে বাস, ট্রাক, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই যে ইজি বাইক তো সবাই চেনো। ওখানে এইরকম বড় বড় ব্যাটারি ইউজ করা হয়, চারকোনা, সবাই দেখছো। এমন কেউ নেই যারা দেখো নাই। অটোরিকশা, এগুলোতে বড় বড় ব্যাটারি ইউজ করে। তো এই ব্যাটারিগুলোকে হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি বলে। কি বলে? লেড স্টোরেজ ব্যাটারি। তাহলে বাস, ট্রাক, এখানে কি ব্যবহার করা হয়? লেড স্টোরেজ ব্যাটারি ব্যবহার করা হয়। আবার ধরো যে স্কুলের পিকনিক হলো, স্কুলের পিকনিকের সময় তোমরা কি করো? সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে যাও। এখন সাউন্ড বক্স চালাইতে গেলে কি লাগবে? বিদ্যুৎ লাগবে। তখন অনেক বড় একটা ব্যাটারি দেয়, ওটাও কিন্তু লেড স্টোরেজ ব্যাটারি, হ্যাঁ। আচ্ছা, তো এখন এই লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে তোমরা কি পড়বা, আর লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে কি পড়বা, ওকে। তো মনে রাখবা যে লিথিয়াম ব্যাটারি হচ্ছে প্রাইমারি ব্যাটারি। কি ব্যাটারি? প্রাইমারি ব্যাটারি। আর লিথিয়াম আয়ন হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। লেখো খাতায়, ঠিক আছে। প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি। লিথিয়াম ব্যাটারি নন রিচার্জেবল। এই রিচার্জ বানান কি? নন রিচার্জেবল। আর এই লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে রিচার্জেবল, ওকে। তারপরে মাথায় রাখবা লিথিয়াম আয়ন ব্যাটারিতে তোমার লিথিয়ামটা হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। লিথিয়ামটা কি হিসেবে ব্যবহার করা হয়? এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়।
আর ক্যাথোড হিসাবে তোমার লিথিয়াম সায়ানাইড। আচ্ছা দেখো, ম্যাঙ্গানিজ অক্সাইড এটা হচ্ছে তোমার ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। লিথিয়াম ব্যাটারিতে লিথিয়াম অ্যানোড হিসাবে আর ম্যাঙ্গানিজ অক্সাইড ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবা। আরেকটা আছে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, সিলভার Ag2V4O11, সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, এটাও ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। তারপরে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষক রূপে ব্যবহার করা হয়, লিথিয়াম পারক্লোরেট দ্রবণ। ওকে, লিথিয়াম পারক্লোরেট দ্রবণ, এটা মাথায় রাখবা। ওকে, তো এই হচ্ছে আর কি লিথিয়াম ব্যাটারি থেকে পড়বা, এর চেয়ে বেশি কিছু পড়ার নাই। আচ্ছা, এবার আরেকটা জিনিস মাথায় রাখবা, দেখো আমাদের হার্টে আমরা কি পেসমেকার ইউজ করি না? পেসমেকার সবাই জানো, পেসমেকার সম্পর্কে সবাই জানো, যেহেতু তোমরা মেডিকেল কোচিং করতেছো। তো এই পেসমেকারটা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি। পেসমেকারটা কি একটা লিথিয়াম ব্যাটারি, এবং সেই লিথিয়াম ব্যাটারিটাকে বলা হয় লিথিয়াম এসভিও ব্যাটারি। তাহলে হার্টের ব্যাটারি কোন ধরনের ব্যাটারি? লিথিয়াম এসভিও ব্যাটারি, নট মানে এক প্রকার লিথিয়াম ব্যাটারি। পেসমেকারে যেটা ব্যবহার করা হয় সেটা এক প্রকার লিথিয়াম ব্যাটারি, কিন্তু লিথিয়াম ব্যাটারির ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। লিথিয়াম এসভিও ব্যাটারি, ঠিক আছে। ওকে, এটা যেন মাথায় থাকে। তো এটা কীভাবে মনে রাখবা? দেখো, পেসমেকার কোথায় বসে? অ্যানোডে বসে, মানে সরি অ্যানোড না, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে বসে। পেসমেকার কোথায় বসে? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে বসে। তাহলে দেখো এসভিও বলতে গেলে এই যে ভি আছে, ভেন্ট্রিকল, তাহলে ভি দিয়ে মনে রাখবা ভেন্ট্রিকল। ওকে, তাহলে ভেন্ট্রিকল মানে কি? হার্টের অপশন। তাহলে এসভিও কার সঙ্গে যুক্ত? হার্টের সঙ্গে যুক্ত। তাহলে পেসমেকার কোথায় বসে? হার্টে বসে। তাহলে হার্টে যে ব্যাটারিটা বসে সেটার নাম হচ্ছে লিথিয়াম এসভিও ব্যাটারি। ওকে, আচ্ছা। তো দেখো এবার লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলে যায়। লিথিয়াম আয়ন ব্যাটারিতে তোমার লিথিয়ামটা হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। লিথিয়াম কি হিসেবে ব্যবহার করা হবে? অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। আচ্ছা, আর তোমার এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে তোমার লিথিয়াম মেটাল অক্সাইড বা লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা হচ্ছে ক্যাথোড। পার্থক্যটা ভালো করে খেয়াল করো। অনেকদিন আমি নিজেও এগুলো হচ্ছে স্টাডি করিনি, এই জন্য আমি নিজেও ভুলে গেছি। দেখো খেয়াল করো যে লিথিয়াম ব্যাটারিতে তোমার ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড, আর লিথিয়াম আয়ন ব্যাটারিতে তোমার ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে। লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, আর এখানে শুধুমাত্র ম্যাঙ্গানিজ অক্সাইড। ওকে, এখানে আরও অনেক কিছু ব্যবহার করা যায়। লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম, তারপর হচ্ছে তোমার ফেরাস অক্সাইড, ঠিক আছে। এগুলাও তোমার ক্যাথোড হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে দেখো তড়িৎ বিশ্লেষক হিসাবে আমরা লিথিয়াম ব্যাটারিতে ব্যবহার করছি LiClO4 দ্রবণ, ঠিক আছে। লিথিয়াম টেট্রাক্লোরাইড দ্রবণ, লিথিয়াম পারক্লোরাইড দ্রবণ ইউজ করছি। আর এইখানে তড়িৎ বিশ্লেষক হিসাবে আমরা ইউজ করব লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট। লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট সংকেত হচ্ছে লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট দ্রবণ, এবং যার ঘনমাত্রা হবে 1 মোলার। যার ঘনমাত্রা হবে কত? 1 মোলার। এখানে তড়িৎ বিশ্লেষক হিসেবে আমরা কি ইউজ করছি? লিথিয়াম পারক্লোরেট দ্রবণ, আর এখানে লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট দ্রবণ। হেক্সাফ্লোরোফসফেট দ্রবণ ইউজ করব, যার ঘনমাত্রা হবে 1 মোলার। শেষ। এখন লিথিয়াম ব্যাটারি কোথায় কোথায় ব্যবহার করা হয়? সেলফোন, কম্পিউটার, মোবাইল। হ্যাঁ, সেলফোন, কম্পিউটার, মোবাইল, ডিজিটাল ক্যামেরা, ঠিক আছে, ডিজিটাল ক্যামেরা, তারপরে যে ডিজিটাল ওয়াচ
মানে স্মার্ট ওয়াচ, মানে ডিজিটাল যেগুলো আমরা ডিভাইস ইউজ করি সেগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এবং লিথিয়াম আয়ন ব্যাটারির ইএমএফ ইকুয়াল টু 3.7 ভোল্টেজ। খাতায় লেখো 3.7 ভোল্টেজ, 3.7 ভোল্টেজ। আরেকটা কথা মনে রাখবা, এই যে লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 100 ওহম, 100 ওহম। লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 100 ওহম। লেড স্টোরেজ ব্যাটারিতে, এবার চলে আসে লেড স্টোরেজ ব্যাটারি, ঠিক আছে? লেড স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি। তো এখান থেকে একটা এমসিকিউই বারবার আসে, সেটা হচ্ছে H2SO4 এর ঘনত্ব 1.29 কেজি মিটার কিউব, তাই না? সরি, গ্রাম সেন্টিমিটার কিউব, 1.29 গ্রাম সেন্টিমিটার কিউব। খাতায় লেখো লেড স্টোরেজ ব্যাটারির H2SO4 এর ঘনত্ব 1.29 গ্রাম সেন্টিমিটার কিউব। ওকে, বা এটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, 36 থেকে 38% H2SO4 ব্যবহার করা হয়, ঠিক আছে? 36 থেকে 38% H2SO4 ব্যবহার করা হয়। এগুলো সব হচ্ছে মুখস্থ ডাটা, হ্যাঁ, মুখস্থ করতে হবে এগুলা। বাট আমি একবার করে বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সহজে যে কোনটা কোনটা পড়তে হবে। আচ্ছা, এবার 4.17 এখানে আছে তোমার ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল। ওকে, ফুয়েল সেল ও প্রকারভেদ, তাহলে এখান থেকে প্রকারভেদ কোনোটা বাদ দিবা না, ঠিক আছে? ফুয়েল সেলের প্রকারভেদ কোনোটা বাদ দিবা না, ফুয়েল সেলের প্রকারভেদ কোনোটা বাদ দিবা না। তারপরে হচ্ছে গিয়ে তোমার ফুয়েল সেল, তারপর হচ্ছে গিয়ে তোমার এইখানে একটা ছক আছে, দেখো আমি বইটা দেখাচ্ছি, এই যে একটা ছক আছে, এই যে ইলেকট্রোলাইটিক ভিত্তিক ফুয়েল সেলের শ্রেণী বিভাগ, হাইড্রোজেন ফুয়েল সেল মানে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা PEM ফুয়েল সেল, মিথানল অক্সিজেন ফুয়েল সেল, অ্যালকালি ফুয়েল সেল, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, মল্টেন কার্বনেট ফুয়েল সেল, সলিড অক্সাইড ফুয়েল সেল। এই যে ছকটা আছে, এই ছকটা বাদ দিবা না, ঠিক আছে? এই ফুয়েল সেলের এখানে একটা ছক আছে, এই ছকটা বাদ কোনোভাবেই দেওয়া যাবে না। তাহলে এই যে ছক, প্রকারভেদ প্লাস ছক। আচ্ছা, ফুয়েল, হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল কি কি নামে পরিচিত দেখো? হাইড্রোজেন ফুয়েল সেল, এটাকে সংক্ষেপে AFC বলা হয়, ঠিক আছে? অ্যালকালি ফুয়েল সেল বা বেকন কোষ, বেকন কোষ, ঠিক আছে? বেকন কোষ, হাইড্রোজেন ফুয়েল সেল বা AFC বা বেকন কোষও বলা হয়। ওকে, বাস, এই যে এই তো, ঠিক আছে? আর হাইড্রোজেন ফুয়েল সেল থেকে এইটুকু পড়বা যে হাইড্রোজেন ফুয়েল সেলে তোমার ইলেকট্রোলাইট হিসেবে বেসিক্যালি কি ব্যবহার করা হয়, তারপরে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করা হয়। তো অ্যানোড এবং ক্যাথোড হিসেবে তোমার হচ্ছে গ্রাফাইট ইউজ করা হয়, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে গ্রাফাইট ইউজ করা হয়। তারপর হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রোলাইট হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়। ওকে, এগুলাই পড়বা, বই থেকে একটু পড়বা। আর আমি আবারও বলতেছি, বইয়ের এই সাইডে যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলো অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। এরপরে চলে যাও লাস্টে, এই যে অনুশীলনীতে চলে যাও, অনুশীলনী। হ্যাঁ, এই যে দেখো অনুশীলনী, অবশ্যই 100% এই অনুশীলনী পড়বা, অবশ্যই এই অনুশীলনী পড়তে হবে অ্যাট এনি কস্ট। এই অনুশীলনী পড়ে গেলে এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। হ্যাঁ, অনেক বেশি। এই যে অনুশীলনীগুলো প্রত্যেকটা সলভ করে যাবা। যদি মানে সময় না থাকে তাহলে ম্যাথগুলো সলভ করার দরকার নাই, শুধুমাত্র জ্ঞানমূলক টাইপের প্রশ্ন সলভ করবা, শুধুমাত্র জ্ঞানমূলক টাইপের যেগুলো মেডিকেলে আসার মতো আছে, নিজে দেখলেই বুঝতে পারবা, সেগুলো সলভ করে যাবা। হ্যাঁ, ওকে।
আর হচ্ছে গিয়া আমরা যে বইটা দিছি তোমাদেরকে, ঠিক আছে, সেই বইটা অবশ্যই পড়বা। ধরো যে হচ্ছে গিয়া আমরা যে কেমিস্ট্রির যে কনসেপ্ট বুক দিছি তোমাকে, সেই কনসেপ্ট বুক থেকে তোমার হচ্ছে গিয়া এই টপিকটা পড়ে নিবা একটু, হ্যাঁ, কেমিস্ট্রি কনসেপ্ট বুক থেকে। ওকে, তো এই হচ্ছে পড়াশোনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই অধ্যায় এখানেই শেষ। আর যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল বোঝানোর মতো সবগুলোই বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ পরের ক্লাস